আমি এমপি হব বলে ছোটদের এমপি ইলেকশন করতাম। বিএনপি ছেড়ে জামাতের রাজনীতিতে যোগ দিলেন কেন? বিএনপি ছেড়ে জামাতের রাজনীতিতে যদি বেসিক্যালি 2-3টা পয়েন্ট আপনাকে বলতে পারি। আমি জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেবের প্রতি যথেষ্ট দুর্বল। যে উনি আসলেই কি মানুষের দুর্ভোগের জন্য গিয়েছেন না ফুটেজ নেওয়ার জন্য গিয়েছেন? উনি কিন্তু ফেসিবাদের আমলে যখন শেখ হাসিনা হেলিকপ্টারে ঘুরে বেড়াচ্ছেন তখনও কিন্তু ওই পানিতে মাটিতে জঙ্গলে গেঞ্জি গায়ে কিংবা ছাতা গায়ে রেইনকোট পরে যে অবস্থায় যেখানে যেটা প্রযোজ্য সেভাবে কিন্তু তিনি তখনও মানুষের কাছে চলে গিয়েছেন। এই 5ই আগস্টের পূর্বে আমার ছেলে সন্তান এদেরও অবদান আমি মনে করি যে তাদের অবদান আছে। সেই কোরবানির ভাগের টাকা তারা দেয় নাই, আমার পরিবার দেয় নাই, আমার সাথে রাগারাগি করেছে, আর আমার ওয়াইফ বাধ্য হয়ে মুরগি ক্রয় করেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রজন্ম 24-এর লাল জুলাইয়ের গল্পে আবার আপনাদের স্বাগতম। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন বিশিষ্ট সমাজসেবক, শিক্ষাবিদ এবং রাজনীতিবিদ ডক্টর ফয়জুল হক। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। শুরুতেই আপনার রাজনৈতিক জীবনের শুরুটা কিভাবে হয়েছিল একটু জানতে চাই। আসলে আমি বাই বর্ন মনে হচ্ছে যে রাজনীতি মুখ একজন মানুষ, রাজনীতির প্রতি ছোটবেলা থেকেই আমার টান ছিল। যদিও আমার পরিবারটা কখনোই একেবারেই রাজনীতির সাথে সম্পৃক্ত এরকম নয়, কিন্তু রাজনৈতিক সচেতন পরিবার ছিল। তারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার পক্ষে, দেশের মানুষের ধর্মীয় মূল্যবোধ রক্ষার পক্ষে এবং সমাজ সচেতনমূলক কার্যক্রমে সম্পৃক্ত ছিল। দক্ষিণবঙ্গের বিখ্যাত পরিবার হযরত কায়েদ সাহেব হুজুর আমার নানা। তো তারা ভিন্ন চিন্তার থাকলেও রাজনৈতিকভাবে আমি ছোটবেলা থেকেই এই স্বপ্নটা লালন করতাম যে মানুষের রাজনীতিতে আসা উচিত, নেতৃত্বে আসা উচিত, এবং বাংলাদেশকে নেতৃত্ব না দিতে পারলে আপনি আসলে এই সমাজটা ভিন্ন জায়গায় প্রবাহিত হবে। তো দেখতাম মিছিল, মিটিং, কার্যক্রম, রাজনীতির বিভিন্ন পরতগুলো আমার ভালো লাগতো। একেবারেই ধরেন ক্লাস 5-এও আমার মনে আছে যে 5ম শ্রেণীতে থাকা অবস্থায় আমি এমপি হব বলে ছোটদের এমপি ইলেকশন করতাম। তো সেখানে পোস্টার ছাপাইতাম। একদিনের পোস্টারের গল্প আছে এরকম যে আমি বুঝতাম না যে পোস্টার ছাপাইলে যেই দলের পোস্টার ছাপাচ্ছি ওই দলের নেতার ছবি উপরে থাকতে হয়। তো আমি ধরেন নির্বাচন করতেছি লাঙ্গল প্রতীকে, আর পোস্টারের উপরে ছবি লাগাই দিছি খালেদা জিয়ার। তো ফটোকপি করতে গেলাম, তখন ফটো স্টেটের লোকেরা ধরলেন যে আপনি মার্কা দিলেন লাঙ্গল, উপরে দিলেন খালেদা জিয়ার ছবি। তো এতটা ছোট বয়সে যখন আমি বুঝতাম না যে আসলে কার ছবি কোথায় লাগাইতে হবে, বুঝতাম যে একটা ছবি লাগানো দরকার। তো সেই জায়গা থেকে মনে হয়তো খালেদা জিয়ার পরিচিতিটা তখন বেশি ছিল, লাঙ্গল মার্কার পরিচিতিটা ছিল, ওই সেন্স থেকে ওইরকম পোস্টার করতাম। ছোটোবেলায় এরকম ছোট ছোট অনেক গল্প আছে যেগুলো আমি আমার সহপাঠীদের সাথে করতাম। নির্বাচনের জন্য ক্যাম্পেইন করতাম, মিছিল করতাম। এগুলো একটা পর্যায়ে এসে এখন তো বাস্তবতাই রূপ নিয়ে যাচ্ছে। প্রায় এবার নির্বাচন করলাম এবং নির্বাচনে তো আমাকে হারানো হয়েছে, প্রায় 6,000 ভোট কাস্টিং কম দেখানো হয়েছে, যে আমি কম পেয়েছি। বেসিক্যালি আমরা রাত 10:30 পর্যন্ত বিজয়ী হয়েছি বলে জেনেছি, এবং দাঁড়িপাল্লার প্রতীকে আমি ঝালকাঠি 1 আসনে নির্বাচন করতে পেরেছি। এটাই ছিল রাজনৈতিক শুরুর গল্প। আপনি বললেন আপনি ছোটবেলা থেকেই রাজনীতিমুখী একজন মানুষ ছিলেন। তা ছাত্র জীবনে কোনো ছাত্র সংগঠনের সাথে যুক্ত ছিলেন? আমি বেসিক্যালি আমরা জাতীয়তাবাদ ইসলামী মূল্যবোধের বিশ্বাসী মানুষ ছিলাম, এবং সেই জায়গা থেকে আমি যখন মনে পড়ে আমি ছাত্র দলের সাথে সম্পৃক্ত ছিলাম 2001 থেকে। তখন গ্রামের আপনার কমিটির আমার স্টিল মনে আছে, চারাখালী যে ইউনিট, ওইটার আমি সেক্রেটারি ছিলাম। তার পরবর্তীতে আমি 2003-04 সেশনে ইউনিভার্সিটিতে ভর্তি হই, চট্টগ্রাম ইউনিভার্সিটিতে। আমি তখন ছাত্রদল করলেও তখন শিবিরের কার্যক্রম একটু বোঝার বয়স হয়েছে। আমি ইউনিভার্সিটির ছাত্র শিবিরের কার্যক্রমগুলোর প্রতি বেশ দুর্বল ছিলাম, এবং তাদের নেতাদের প্রতি আমার একটা আলাদা বিশ্বাস ছিল। কিন্তু বিএনপি মনে প্রাণে সেই জায়গা থেকেও যায়নি, কিন্তু আদর্শের জায়গাতে আমি তাদের প্রতি বেশ কিছুটা আকৃষ্ট হই এবং তাদের সাথে সুসম্পর্ক আমার থাকে। পরবর্তীতে আমি মূলত যখন পিএইচডি করার জন্য মালয়েশিয়াতে যাই, তখন থেকে আমার ওই বিএনপির যেহেতু রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলাম, ওই জায়গা থেকেই ওই মালয়েশিয়া বিএনপির কমিটির সাথে আমি সেখানে যুক্ত হই, এবং প্রায় লাস্ট 1 যুগের বেশি সময় ধরেই একেবারে অ্যাক্টিভলি বিএনপির কার্যক্রমের সাথে সম্পৃক্ত ছিলাম, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলাম। একটা কথা প্রসঙ্গক্রমে বলতে হয়, সেটা হচ্ছে আমার রাজনৈতিক আদর্শটা একটু ভিন্ন ছিল। ভিন্নটা এরকম, দল পেশে না, আপনি একটা দল করলেন,
ওই দলের বাহিরে আর কোনো কথা ভালো হলে বলা যাবে না এমনটা ছিল না, যে কারণে হয়তো আপনারা অনেকেই আমাকে মনে করতেন যে আশেপাশের মানুষরা যে সরাসরি আমি হয়তো অন্য কোনো দল করি কিনা। যেমন সাইদি সাহেবের ফাঁসি আমার খারাপ লাগতো, বিএনপি করতাম, আমি প্রতিবাদ করতাম। শুধু আমি প্রতিবাদী নই, মালয়েশিয়াতে তার জন্য আমি মানে স্মরণ সভা করেছি, যেখানে বিএনপির সভাপতি সেক্রেটারি তাদেরকে ইনভাইট করেছি। স্টিল আই রিমেম্বার মালয়েশিয়ার সেক্রেটারি সাহেব উপস্থিত ছিলেন, অন্য অন্য নেতারা উপস্থিত ছিলেন। এভাবে করে নিজামী, কাদের মোল্লা, আলী হাসান মুজাহিদ, মীর কাসেম আলী, যাদেরকে হত্যা করা হয়েছে প্রত্যেকটার আমি প্রতিবাদ করেছি। মামুনুল হক সাহেবকে যখন জেলে ঢুকানো হয়েছে আমি প্রতিবাদ করেছি। চরমনার পীর সাহেবের উপরে যখন আক্রমণ করে দাঁতে রক্ত বের করা হয়েছে আমি প্রতিবাদ করেছি। বিপি নুরদের উপরে যখন আক্রমণ করেছি তখনও করেছি। একটা সেন্স ছিল আমার এই যে ফেসিবাদী গোষ্ঠীর বিরুদ্ধে যারা ছিল তৎকালীন সময় তাদেরকে ইউনাইটেড করার একটা থিম আমার মাথার ভিতরে ছিল, এবং যত বড় হতেছিলাম ততটা আরও এটা ভালোভাবে করতেছিলাম। তো আসলে রাজনৈতিক জায়গাটার আমার মূল আদর্শটা যেখান থেকে আমি স্ট্রংলি ধরে রাখতে চেয়েছি সেটা ইসলামী মূল্যবোধ। আমি দল করব, কিন্তু ইসলামী মূল্যবোধের উপরে কোনোভাবে কেউ ছোট করবে, খাটো করবে, সেটা আমি মেনে নিব না। তো একটা সময় বাংলাদেশে ইসলামী মূল্যবোধের রক্ষক বলতে গেলে আমার কাছে মনে হইতো জিয়া পরিবার, খালেদা জিয়া, তাদের একটা, তারা কখনো তাদের উপরে টর্চার করা বা মানসিকভাবেই করা। স্টিল আই বিলিভ দ্যাট প্রাইম মিনিস্টার আমাদের তারেক রহমান সাহেবও সেই থটই বিশ্বাস করেন এবং একটা সুসম্পর্কের লাইনে যেতে চান। কিন্তু পরবর্তীতে যখন আমি এটাকে ভিন্নভাবে দেখলাম, তো আমার রাজনৈতিক আদর্শের জায়গাটাতে তো সাম্প্রতিক সময় আপনি দেখলেন 5ই আগস্টের পরে পরিবর্তন এসেছে, এবং আদর্শিক জায়গাটাতে জামাত ইসলামের এমপি ক্যান্ডিডেট হিসেবে নির্বাচন করেছি। ছাত্র জীবনে ছাত্র দলের রাজনীতি করেছেন এবং সাম্প্রতিক সময়ে আপনি জামাতের নমিনেশন নিয়ে নির্বাচন করেছেন। বিএনপি ছেড়ে জামাতের রাজনীতিতে যোগ দিলেন কেন? বিএনপি ছেড়ে জামাতের রাজনীতিতে যদি বেসিক্যালি 2-3টা পয়েন্ট আপনাকে বলতে পারি। প্রথমত হচ্ছে যে যেই বিএনপি আমি মনে মনে বিশ্বাস করে আদর্শ লালন করে বিএনপি করতে চেয়েছি, করেছি, সেটা হচ্ছে যে আপনার ইসলামী মূল্যবোধ থাকবে, আর আমি আমার দলীয় জায়গাটায় ভালো একটা মানে রাষ্ট্রের কাঠামোর উন্নয়নের জন্য আমি কাজ করতে পারবো। তো এটা আমি তাদের যখন দুর্দিন ছিল তখন আমার কাছে মনে হয়েছে যে ইটস ট্রু দ্যাট আই ক্যান ডু ইট, আমি তাদের সাথে থেকে করতে পারবো, কারণ তখন তারা কোনো কাজে বাধা দিত না, কার্যক্রমগুলো সঠিকভাবে চালাতে পারতাম। এবং আমি যত ফ্যাসিবাদ বিরোধী শক্তির যতগুলো পক্ষের মানুষ ছিলেন তাদের পক্ষে বক্তব্য দিতাম, কখনো আমাকে নেগেটিভলি কেউ কিছু বলতো না। কিন্তু 5ই আগস্টের পরে আমি দেখলাম, ধরেন আমি জামাতের বললাম যে তারা মানে মুক্তিযুদ্ধের মানে মানবতা বিরোধী কোনো অপরাধ করে নাই, যেমন যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, এটা তো খালেদা জিয়াও বলেছে যে তাদেরকে অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হয়েছে। এখন খালেদা জিয়ার এই কথাটা কি আমি আরও বোল্ডলি বলে প্রকাশ করে প্রমাণিত করলাম যে না, এটা আওয়ামী লীগের একটা ন্যারেটিভ, এটা তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে। তো যেটা বিএনপি দুর্দিনে থাকা অবস্থায় আমি এটা এস্টাবলিশ করতে পেরেছি, 5ই আগস্টের পরে কেন আবার সেই জামাত শিবির কি আমি ফাঁসির কাস্টে ঝুলাইতে হবে, শেখ হাসিনার মতোই বিচার কন্টিনিউ করতে হবে, এগুলো যখন ওই যে চাঁপাইনবাবগঞ্জের কি এমপি ছিল, যেখানে এখন বুলবুল ভাই এমপি হলেন, আপনার পাপিয়ার হাজব্যান্ড, হ্যাঁ, তো এই যে তারা যখন এই ধরনের বিভিন্ন বক্তব্য মিথ্যাচার জাতির কাছে করেছে তখন আমার খারাপ লেগেছে। এরপরে কন্টিনিউয়াসলি দেখা যাচ্ছে যে চরমভাবে সংসদের বাহিরেও, এখন তো সংসদে, তৎকালীন সময় সংসদের বাহিরে যে আপনার ফজলুর রহমান সাহেবরা, তারপরে এরকম বিএনপির বেশ কিছু মানুষরা বিএনপির পরিচয় বহন করেই খালেদা জিয়ার আদর্শের বাহিরের চিন্তা চেতনা স্পষ্টভাবে বলছেন এবং কাদা ছড়াছড়ি করতে গিয়ে অনৈক্য সৃষ্টি করছেন। সর্বশেষ চাঁদাবাজি, সন্ত্রাস, নৈরাজ্য এবং তাদের পাথর নিক্ষেপ করে যে একটা মানুষ হত্যা, ওটা আমাকে চরমভাবে ব্যথিত করেছে। এটা ছিল আমার বিএনপি থেকে আসার মূল কারণ। এর সাথে যে কারণটা সেটা হচ্ছে আমি জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেবের প্রতি যথেষ্ট দুর্বল মানসিকভাবে। তিনি আমাকে অনেক বেশি উৎসাহ দিতেন যখন আমি এই জুলাই বিপ্লবের আগে নির্যাতিত ছিলাম, তুরস্কে ছিলাম, মালয়েশিয়া ছিলাম, গুমের তালিকায় ছিলাম, দেশে আসার মতো পরিস্থিতি ছিল না এবং আমাকে প্রত্যেকটা রাষ্ট্রে হ্যারাসমেন্ট করা হতো। তো সেই সময়ে ডাক্তার শফিকুর রহমান সাহেব আমি ভিন্ন দল করা সত্ত্বেও খোঁজ নিতেন। কিন্তু একটা কথা আপনাকে একেবারে মানে আজকের ক্যামেরায় বলে যাই, উনি কোনোদিন কিন্তু আমাকে জামাত ইসলাম করার জন্য বলেন নাই, বা জামাত করলে ভালোবাসবেন এরকম কোনো শব্দচয়ন আমি ওনার থেকে পাই নাই। বরং আমার এটা আরও ভালো লেগেছে যে আমি বিএনপি করতেছি, কিন্তু শুধু আমার আদর্শিক জায়গাটা ওনার ভালো লাগার কারণে উনি আমার খোঁজ নিচ্ছেন, রেগুলার উনি খোঁজ নিতেন, তোমার এই কী অবস্থা, ওই কী অবস্থা, এবং বলতেন যে তুমি সত্যের পক্ষে থাকো। তো এই জিনিসগুলো আমাকে বেশ প্রভাবিত করেছে এবং 5ই আগস্টের পরে যখন এই বিষয়গুলো তার সাথেও শেয়ার করেছি টুকটাক,
এবং তিনিও যখন অনুভব করেছেন যে এটা মানে সত্য যে আসলে বিএনপির আমি যে জায়গাটা ছিলাম সেখান থেকে আসলে কতটা সঠিকভাবে জাতির কথা বলতে পারবো, তো সেই জায়গা থেকেই আমি যখন মনে করেছি এবং মানে আমির সাহেবেরও আন্তরিকতার একটা প্রকাশ পেয়েছি, স্বাভাবিকভাবেই আমি তখন জামাত ইসলামের নেতৃত্বের তাদের সেই সুসংবাদ পেয়ে নির্বাচনেও অংশগ্রহণ করেছি। বাট নির্বাচনের আগে আমি মূলত দল ত্যাগ করেছি। দল ত্যাগ করে কিছুদিন পর্যন্ত আমি নিউট্রালই ছিলাম, এবং সেই নিউট্রালটাও যদি আপনাকে বলি অ্যাজ এ গুড সেন্স যে আমি বিএনপিরই অপেক্ষায় ছিলাম, যে দেখি মানে মানে আমি হয়তো একটা প্রতিবাদ জানিয়েছি, প্রতিবাদের রিপ্লাইটা কি হয়। আপনার সাথে কেউ যোগাযোগ না, আমার কাছে মনে হয়েছে যে আমার এই প্রতিবাদটার না যোগাযোগ হয়েছে বেশ কিছু মানুষের, কিন্তু যে ভাষায় হওয়া উচিত, যে সেন্সে হওয়া উচিত, আমার কাছে সেটা ভালো মনে হয়নি। ইভেন আমি তো মানে শুকরিয়া আদায় করি যে আমি হয়তো নাই তাদের, কিন্তু আমি তো তাদের শত্রু না। দেখেন এখন জনাব তারেক রহমান সাহেবের একেবারে ক্লোজ ও 1-2 জন মানুষের মধ্যে যারা, তারাই আমাকে একটা সময় 5ই আগস্টের আগে এই টক শো আলোচনার বিষয়বস্তু সেট করে দিতেন। এখন এই যে 2-1 দিন আগে ইউরোপীয় ইউনিয়ন না কোথার আপনার এইসের সহকারী হলেন, মানে বড় একটা পোস্টে, না 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 উনি হচ্ছে খলিলুর রহমান সাহেব না, আর একজন একে মহিদুজ্জামান স্যার, উনি একটু বড় পদে গেলেন। উনি আমার পেজের অ্যাডমিন ছিলেন, বিএনপির উনি প্রচার বিষয়ক সম্পাদক ছিলেন। তো এই মানুষগুলোর সাথে আমার স্টিল সম্পর্ক, স্টিল আই বিলিভ দ্যাট রিলেশনের জায়গাটা আছে। কিন্তু আমার ওই তাদের যে জায়গাটাতে আমি হয়তো মনে মনে চেয়েছি সেটাও যেমন হয়নি, আবার স্নেহটা যেহেতু বেশি পেয়েছি আমি আমিরে জামাতের কাছ থেকে, আমার কাছে মনে হয়েছে তাহলে আমার এই ফ্রিডমটা বাস্তবায়নের জন্য জামাত ইসলামের সাথে সম্পৃক্ত থাকাই বেটার হবে। জামাত আমিরের কথা বললেন, আমরা সাম্প্রতিক দেখেছি চট্টগ্রামে যে বন্যা দুর্গত এলাকায় পরিদর্শন করেছেন, এবং 24-এর বন্যায় আমরা সিলেটেও ওনাকে যেতে দেখেছি। কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছি যে এটা নিয়ে প্রচুর ট্রল হচ্ছে যে উনি আসলেই কি মানুষের দুর্ভোগের জন্য গিয়েছেন না ফুটেজ নেওয়ার জন্য গিয়েছেন, এটা আপনি কিভাবে দেখেন? আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান সাহেব তো এখন না হয় প্রধান বিরোধী দলীয় নেতা কিংবা আপনার তৃতীয়বারের মতো আমির হিসাবে নির্বাচিত হয়েছেন, উনি কিন্তু ফেসিবাদের আমলে যখন মানে শেখ হাসিনা হেলিকপ্টারে ঘুরে বেড়াচ্ছেন তখনও কিন্তু ওই পানিতে মাটিতে, হ্যাঁ জঙ্গলে, তারপরে এই জামা কাপড় খোলা মানে কি বলে গেঞ্জি গায়ে কিংবা ছাতা গায়ে মানে পরে, কিংবা ওই কি বলে আপনার রেইনকোট পরে, যে যে অবস্থায় যেখানে যেটা প্রযোজ্য সেভাবে কিন্তু তিনি তখনও মানুষের কাছে চলে গিয়েছেন। এবং আমি সে সময়ে বিএনপি করতাম এবং সে সময় তার পক্ষে অনেক টকশো আমি করেছি এই ডাক্তার শফিকুর রহমান সাহেব সম্পর্কে, যে মূলত এই দেশের মানুষের দুর্দিনে আলেম সমাজ বা ইসলামিক যারা বিলিভ করে তারাই সবচেয়ে বেশি আগায়। দেখবেন এই যারা একটু রাস্তাঘাটে ওই যে সেমিনার করে, একটু প্রতিবাদ করে, রেল লাইনের পাশে দাঁড়িয়ে 2-4 জন ব্যানার টানার ধরে বিশেষ বিশেষ গল্প শোনায়, নারীবাদীদের কথা শোনায়, দেখবেন সময়ের কালে কিন্তু তারা নেই। যখন দেখা যায় মানুষের দুর্দিন, সে সময় তারা কোনো সাহায্য নিয়ে আসবে না, তারা শুধু এগুলো বলবে। কিন্তু সাহায্যের জায়গাটায় হাত বাড়ালে দেখবেন বাংলাদেশে এখনও যদি আপনি হিসাব করেন সকল রাজনৈতিক দলের মধ্যে নাম্বার 1-এ আপনি জামাত ইসলামকে পাবেন। যে কোনো দুর্দিনে সবচেয়ে সাহায্যের লেভেলটা, টাকার অঙ্কে যদি আপনি বলেন, অর্থের অঙ্কে যদি বলেন, অ্যাজ এ গভর্নমেন্ট না, আলাদা ব্যক্তিগত কোনো জায়গা থেকে, সেক্ষেত্রে জামাত সবচেয়ে আগানো। আমিরে জামাত তো বাই বর্ন লিডার আমার কাছে মনে হচ্ছে, এবং আল্লাহ প্রদত্ত একটা বিশেষ ক্ষমতা সম্পন্ন ব্যক্তি, যে তিনি যুবকদের সাথে মিশতে পারেন, কৃষকদের সাথে মিশতে পারেন, এই মানে নারী পুরুষ হিন্দু মুসলমান সবাইকে তিনি এক চোখে দেখতে পারেন। এই ভিন্নতাটা ওনার ভিতরে আছে বিধেই তো মানুষ রাষ্ট্র ক্ষমতায় জামাতকে এবার নিতে চেয়েছে এবং নিয়েছেও তো, কিন্তু আমরা হয়তো সেখানে যে সামহাউ হোয়াট এভার ইট ইজ। কিন্তু আপনি দেখেন যে ডাক্তার শফিকুর রহমান ইজ ডিফারেন্ট পারসন। যেমন গতকালকের আপনি মানুষের কাছে যাবেন সাহায্য করতে, আরে ওখানে লুঙ্গি পরা লাগলে লুঙ্গি পরবে। এখন কাদার ভিতরে, বন্যার ভিতরে, পানির ভিতরে তিনি কি ওইখানে কি মানে স্যুট টাই পরে তারপরে নামার মধ্য দিয়ে আপনাকে প্রমাণ করতে হবে যে না আমার স্যুটটাই নিয়ে এখানে এসেছি? এটা আসলে এক ধরনের মানে যারা মানে সমালোচনার জন্য করে তারা এটা করে। এই ধরনের কথা আমিও শুনেছি। যেমন আমার এলাকায় নির্বাচন করতে গিয়েছি, কারো মাটির বোঝা, স্বাভাবিক আমি হাঁটছি, আমার কাছে মনে হয়েছে আমার এই কর্মজীবী মানুষদের একটু মাটির বোঝাটা হালকা করে দেই। এটা স্বাভাবিক যে আমি এমপি ক্যান্ডিডেট, আমি তো 24 ঘন্টা ওখানে কাজ করব না, হয়তো 10 মিনিটের জন্য উৎসাহের জন্য করেছি। মানুষ সেখানে উৎসাহ বোধ করেছে, আমাকে তারা পেতে চেয়েছে, তারা জানতে চেয়েছে যে হ্যাঁ আমাদের এমপি ক্যান্ডিডেট এরকম কাজও করতে পারে। কখনো ভ্যান ঠেলে দিয়েছি, এখন ভ্যান ঠেলে দিয়েছি এর মানে এই না যে 24 ঘন্টা ভ্যান ঠালবো। ওই ভ্যানটা ঠেলার অর্থ হচ্ছে যে আমি ভ্যানওয়ালার সাথে আছি, পানের বোঝা আমি উঠাই দিলাম,
তো এটা তো পানের সাথে আমি আছি। এই যে কাজগুলো, এটা হচ্ছে একজন লিডার তার অ্যাকর্ডিং টু মানে কি বলে ওই প্লেসের যে পরিবেশের উপর ভিত্তি করে তিনি যখন করতে পারেন, ওটাকেই বলে স্পেশাল ক্যারিজমেটিক ডাইনামিক লিডারশিপ। আমি মনে করি ডাক্তার শফিকুর রহমান সাহেবের মধ্যে ওইটা যথেষ্ট আছে। এই যে হিন্দুদের টলার ডুবি হলো, সবার আগে এই মানে জামাত আমির ডাক্তার শফিকুর রহমান গিয়ে সেখানে দিলেন, কই প্রশ্ন তুললেন না যে আমি মুসলমান, তিনি হিন্দু কেন যাব। এভাবে করে গার্মেন্টস দেখেন, ফ্যাক্টরি বলেন, যে কোনো জায়গায় আগুন লেগেছে, কে সবার আগে পৌঁছে যায়। সামান্যতম কোনো সমস্যাও যদি ঢাকা শহরে হয়, সেখানে তিনি উপস্থিত। যে আমার ভালো লাগে সম্ভবত ঢাকা এই যে গুলশানের যে আসনটা, ডক্টর খালেদুজ্জামান সাহেবকে আমি একবার দেখলাম, ইমিডিয়েটলি তিনি চলে গেলেন এই যে বস্তির মানুষদের, হ্যাঁ করাইলে। দেখেন তিনি কিন্তু তখন এমপি, কখনো আগেও দেখেছি তাকে এমপি হওয়ার আগেও নেমেছেন, আবার এমপিতে তিনি হারানো হয়েছে বা হেরেছেন হোয়াট এভার, সেই সময়ও তাকে আমি দেখেছি যে রাস্তায় গিয়ে নেমেছেন। এখন নির্বাচনের পরেও আমরা দেখেছি উনি করাইল সহ বিভিন্ন বস্তিতে গিয়েছেন। এখন যদি আপনি বলেন যে উনি একজন চিকিৎসক, উনি করাইলে কি ফটোশুট করার জন্য গেছেন? আরে ফটোশুট করার জন্য যদি যাওয়ার হয়, আপনিও যান না ভাই, আপনি গিয়ে তার 5টা ফটোশুট করে আসেন। এই যে মানুষের কন্ট্রিবিউশন, এটাকে তো আরেকটা জিনিস আপনি দেখেন যে মানুষ যে ভালোবাসে, ধরে নেন যে আমাদের এই আসনের যিনি প্রার্থী বিএনপির কিংবা জামাতের যেই হয়েছে, ভালো কথা, সবাইকে আমরা রেসপেক্ট করি। তা আমাকে যদি আপনার সমপরিমাণ ভোটও হয়, ঠগাইলেন জিতেলেন তো ভিন্ন আলোচনা, কিন্তু সমপরিমাণ ভোট মানে কি আমার সমপরিমাণ পিপল আমাকে লাভ করে, ভালোবাসে। সো আই হ্যাভ সামথিং টু ডু ফর দেম, আমাকে তো তাদের জন্য করতে হবে। সো সেই জায়গা থেকে তো এই মানুষগুলোর আসলে কন্ট্রিবিউশনটাকে খেলো করে দেখার কোনো সুযোগ নেই। আমি মনে করি ডাক্তার শফিকুর রহমান সাহেব হিমসেলফ একজন লিডার, এবং সে তার সবচেয়ে বড় গুণাবলী হচ্ছে সে সর্বশ্রেণীর মানুষের সাথে দ্রুত মিশতে পারেন, এবং কারো প্রতি তিনি সন্দেহভাজন করে যে ও জেগে যাবে, ও বড় হয়ে যাবে, ও এমপি হয়ে যাবে, ও মন্ত্রী হয়ে যাবে, এই সেন্সে সে কোনো কাজ করে না। তিনি চিন্তা করেন ছেলেটা ভালো, যুবক, নেতৃত্ব দিতে পারে, ওর একটু আগায় দাও। যেমন আমার ক্ষেত্রে কি হয়েছে, আমি জিন্দেগিতে কোনোদিন এরকম জামাতের পরিবেশের বড় কোনো কিছু পেয়েছি, বরং আমার ফ্যামিলি যদি হিসাব করেন অলমোস্ট এখন হয়তো লিবারেল, কিন্তু একটা সময় জামাত বিরোধী পরিবারের মতোই, মানে ভাই বর্ণ অতটা না যে জামাতের পক্ষে। হ্যাঁ, আমার বাবা মা ভাই বোন কখনোই জামাত বিরোধী অত কঠোর ছিল না, কিন্তু আমার নানা বা এই পারিবারিকভাবে এমনও না যে জামাতের খুব একটা বড় শুভাকাঙ্ক্ষী, কারণ তারা রাজনৈতিক যেহেতু করে না। পীর সাহেব মুরিদ বানায়, তরিকা আছে, বিশাল প্রতিষ্ঠান আমাদের ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসা 48টা। না অবশ্যই কায়েদ সাহেব হুজুর আমার নানার অনেক অবদান, ঐক্য প্রতিষ্ঠায় তার অবদান আছে। ইউনিটি ইন ডাইভার্সিটি যে কনসেপ্টটা, ইত্তেহাদ মাল ইখতিলাফ, মতানৈক্য সহ ঐক্য, এটা কিন্তু কায়েদ সাহেব হুজুর বাংলাদেশে প্রথম করেছেন। এটা স্বীকৃতি দিয়েছেন গোলাম আজম সাহেব, মতিউর রহমান নিজামী সাহেব গিয়েছেন আমাদের ওখানে, আপনার মেয়ে আলী হাসান মুজাহিদ সাহেব গিয়েছেন, দেলোয়ার হোসেন সাইদি সাহেব গিয়েছেন, চরমনায়ের পীর, ফুরফুরার পীর সহ সব পীরদেরকে একবার ঐক্য করার জন্য 1997-98 সালে আমার নানাই ঐক্য সম্মেলন করেছিলেন। তো যাই হোক, আমি সেই জায়গা থেকে বলছি যে আমরা আজকের এই জায়গাটায় প্রবেশ করতে পেরেছি আমিরে জামাতের উদারতার কারণে, এবং তিনি আমাকে যখন আমার জায়গাটা দেখেছেন, অনুভব করেছেন, বুঝেছেন যে জুলাইয়ের পূর্বে বাংলাদেশের যে কয়েকজন মানুষ বলিষ্ঠ কথা বলতো, তার কাছে মনে হয়েছে ডক্টর ফয়জুল একজন, এবং তিনি আমাকে সে কারণে যে স্পেসটা দিয়েছেন, আমি মনে করি এটাই তো জামাতের একটা বড় উদারতা এবং ডাক্তার শফিকুর রহমান সাহেবের লিডারশিপের একটা বড় গুণ। আচ্ছা, আপনার নির্বাচনের কথায় কিছু স্মৃতি বললেন। আমরা সাম্প্রতিক সময় সোশ্যাল মিডিয়ায় দেখলাম যে আপনার একজন ভোটারকে আপনি একটা কমলা ছিঁড়ে নিজে হাতে খাওয়াচ্ছেন, সেই গল্পটা একটু শুনতে চাই। দেখেন, আমি এরকম ছোট ছোট গল্পই আমার নির্বাচনী মাঠে, আমি যখন হাঁটতাম ভোট চাওয়ার জন্য বা ভোটারদের সাথে কমিউনিকেশন করার জন্য, তখন আমার এই ধরনের ছোট ছোট গল্প এসে যেত। যেমন একজনের সাথে হঠাৎ হাঁটতেছি, একটা কমলা কোনো এক বাসা থেকে আমাকে গিফট করলো। তো পাশে হয়তো একটু মানুষটা ভারসাম্যহীন, অথবা যেটা দেখেছেন ওইটাতে ও একটু ভারসাম্যহীন ছিল, তো ওই মালিককে কমলা চাচ্ছে। তো মালিক আসলে মনে হয় কমলা একটা ছিল গাছে, এটাও হতে পারে, অথবা ওকে সবসময় দেখে তো হয়তো একটু তুচ্ছ করে বলেছে, এই সর দূরে যা। তা আমার খারাপ লেগেছে, আমি ওই মালিক যে কমলাটা আমাকে দিয়েছে সেই কমলাটাই আমি ছিলাইয়া তারপরে ওর হাতে অর্ধেক পরিমাণ দিলাম, আর অর্ধেক আমি আমার সাথে যে সিকিউরিটি পারপাস পুলিশ অফিসার ছিলেন, আরও 2-1 লোক ছিল, তাদেরকে একটু একটু ভাগ করে দিলাম। এবং ওই মানে ভারসাম্যহীন মানুষটি আমার সাথে প্রায় আরও আধা ঘন্টা ক্যাম্পেইন করেছে, ভোট চেয়েছে, কথা বলেছে, ঘুরে টুরে আবার চলে এসেছে। এটা আসলে হয় কি যে আমরা তো মানুষের জন্য তো এইরকম সেন্স যদি আমরা ক্রিয়েট করতে না পারি, তাহলে এই এমপি, এই মন্ত্রিত্বের দামটা কোথায়? যেমন আমি গ্রামগঞ্জে যখন হেঁটেছি, আমার সবচেয়ে বড় ভালো লাগার জায়গাটা হচ্ছে
আমি মানুষ দেখেছি, কিন্তু কোলাকুলি আর হ্যান্ডশেপ আর একটা মুস্কি হাসি হয় নাই, একটা রেকর্ড নাই। আমি জানি যে আমি প্রচন্ড ক্লান্ত, আমার খুব খারাপ লাগছে, আমার মনে হয়েছে না, এর পরেও আমাকে সবার সাথে এভাবেই যেতে হবে। এই অল্প কয়েকদিনের যে আমার দুর্বারগতির সফলতা যতটুকু, আমি সেটার পিছনে এই মানুষগুলোর সাথে পেয়েছি। শোনেন, গ্রামের একজন অসহায় কৃষক কি চায়? আমি ধান কেটেছি, আপনি দেখেছেন নিশ্চয়ই। আমি হয়তো জানিও না ভালো করে কিভাবে ধান কাটতে হয়, কিন্তু আমি মাটির ভিতরে নেমে ওই মাটির গন্ধ টাচ করার চেষ্টা করেছি, যে না, কৃষক ধান কাটছে, এটার মধ্যে নাটক সিনেমার কিছু নেই। আমি যাবো, কাটবো, দেখবো, ও আমার সাথে আরাম বোধ করবে, কথা বলবে। এটাই তো একজন লিডারের বা একজন রাজনৈতিক কর্মীর দায়িত্ব হওয়া উচিত। আমি সেটা করেছি। চায়ের টোঙে বসেছি, ম্যাক্সিমাম সময় আমি বড় কোনো রেস্টুরেন্টে বসতাম না, আমি বসতাম একদম ঝুপড়ি টাইপের কিছু পেলে সেখানে, এবং রং চা খেতাম, প্রচুর রং চা খেতাম। ধরেন একজনে পিঠা বানাতো রাস্তার ভিতরে, এক ভদ্র মহিলা, এখনো আমার মনে আছে, কাঠালিয়া উপজেলা এক কর্নারে দাঁড়িয়ে এক মহিলা করত। আমি রাত 10টা-11টার সময় আমরা পোস্টার টোস্টার লাগিয়ে বা ক্যাম্পেইন করে এসে ওখানে পিঠা বানাতাম। তারা কিন্তু সেটা মানে সবসময় মানে আমাকে অ্যাপ্রিসিয়েট করতো। এরকম করে ধরেন বাজারের মধ্যে কোনো সময় দেখা গেছে যে একজনের সবজি বিক্রি করতেছে, আমি তার সাথে 5 মিনিট সবজি বিক্রি করতেছি। আসল উদ্দেশ্যটা আমার যেটা ছিল, এটা হচ্ছে যে ওই মানুষগুলো আমাকে তার মানুষ, মানে তার লেভেলেই যে আমি, এটার মধ্যে কোনো ভিন্নতা থাকা উচিত নয়, এটাই আমি রিএস্টাবলিশ করার চেষ্টা করেছি। এবং আমাদেরও যে এই কাজগুলো জানা উচিত, করা উচিত। আমি গ্রামে কোনো জায়গায় প্রোগ্রামে গেলে আমি সেখানে ওই ক্ষুদ্র কোনো বাসা পেলে সেই বাসায় গিয়ে আমি তাদের পাকের ঘরে চলে যেতাম। আপনি বিশ্বাস করবেন না, আমাদের তো অনেকের এরকম অ্যালার্জিও থাকে, আমি জানি না, যে হিন্দু মুসলমানের বাসায়, মুসলমান হিন্দুর বাসায়। আমি হিন্দু ভদ্রলোক আমাকে এসে বলতেছে, মানে ওই অর্থে আমার নানার নাম শুনে দেওয়া, মুখের নাতি, এই সেই, মানে খুব শ্রদ্ধা করে ঘরে নিয়ে যাবে। আমি ঘর না, তার পাকের ঘরে গিয়ে তার খাবার উঠিয়েছি, দেখেছি এবং খেয়ে এসেছি। আমি সেখানে পিছনে গিয়ে তাদের মানে পাক করছেন কি জানতে চাচ্ছি, মানে কি করছে এটা জানতে চাচ্ছি। এই জিনিসগুলো আসলে থাকা উচিত, এবং আমার ভিতরে সেটা হয়তো আল্লাহ তাআলা ছোট হোক কম হোক দিয়েছেন, আমি সেটা চেষ্টা করেছি। এবং আমি বিশ্বাস করি আমার ইউনিট, যেটা ঝালকাঠি 1 আসনের রাজাপুর কাঠালিয়ার মানুষ, এই একটা জায়গায় আমাকে পছন্দ হয়তো করেছে, যে না, আমি মানুষ হিসেবে তাদের সাথে কোনো বৈষম্যের সৃষ্টি করতে চাই না। অনেকে আমাকে হয়তো টকশোর ভাষায় চেহারা সুরত দেখলে মনে হয়তো যে রাগাক্রান্ত কোনো ব্যক্তি, কিন্তু আসলে ব্যক্তি জীবনে আমি এরকম রাগের কোনো মানুষ না। আমাকে ওটা আমার একটা আর্ট, ওটা আমার প্রতিবাদের জায়গা, প্রতিবাদের ভাষা। কিন্তু এর মানে এই নয় যে সমাজের সর্বশ্রেণীর মানুষ আমার যারা, তারা আমার প্রতিদিন গরম গরম অবস্থা দেখবে, তারা আমাকে ঠান্ডা, ভদ্র, কখনো স্বাভাবিক জীবনেই দেখেছে। কিছুদিন আগে আপনাকে কোনো একজনের সাথে ফোনে কথা বলতে দেখা গেছে, সেখানে আপনাকে হয়তো হুমকি দেওয়া হচ্ছিল, এরকম কিছু একটা, সেই বিষয়টা যদি একটু বলতেন। দেখেন, আমি ওই যে হুমকিটা আপনি ফেসবুকে দেখেছেন, যে আমাকে একজন একেবারেই গালিটা দিয়েছেন, এটা বললে আর দোষের কিছু নেই, শুয়ারে বাচ্চা বলেছেন, যেটা বাংলাদেশের রাজনীতিতে আমার জানা মতে 300 এমপির সাবেক বর্তমান কোনো এমপি কোনো ক্যান্ডিডেটকে, অপোজিট কোনো ক্যান্ডিডেটকে সরাসরি ফোনে এরকম একটা শব্দ চয়ন করে গালিগালাজ করেছেন, এটা এই প্রথম হতে পারে। আমার কাছে রেকর্ড নেই, আমি জানি না, হয়তো পিছনে কেউ কাউকে বলে, তার নিজস্ব লোকদের সাথে বলে, কিন্তু সরাসরি এরকম বলে না। এটা একটা সিম্পল কার্টিসি। আপনি জানাজায় গেলেও আপনার পাশে আওয়ামী লীগের কোনো এমপিও যদি এখন দাঁড়ায় জানাজায় আসে, আপনি তাকে ওইখানেই ঘাটটা চেপে ধরে আপনি তাকে বলবেন না। আপনি আইনের হাতে, আপনার যদি চরম বিদ্বেষী হয়ে থাকে, আইনের মাধ্যমে কথা বলবেন। তো আমি যেখানে আমি নির্বাচিত হয়েছি ঝালকাঠি 1 আসনে, বারবার এই জিনিসগুলো জনগণ এস্টাবলিশ করছে। 6000 ভোট রাত 10টার পরে কেটে আমরা বিজয় মিছিল করেছি। সেই বিজয় মিছিল পরেও, মানে সারাদিন তো ভোট কেটেছে, তারপরেও হতে না পারার পরে যখন কেটেই হয়। এই ঘটনাটা হচ্ছে সেদিন হঠাৎ করে ওই একই এমপি, যে জামাতের ভোট কেটে এমপি হইলো, মানে আমাকে ভোট দিছে, ওই ভোট কেটে নিছে, তো তার মানে জামাতের ভোট কেটে এমপি হইলো, সেই লোক সংসদে এসে বলে যে জামাতের রাজনীতি এখন নিষিদ্ধ করতে হবে। তখন আমার খুব পেস্টিজে লেগেছে। আমি জাস্ট ফেসবুকে ওনার ওই বক্তব্যের প্রতিবাদ করেছি। তো রাজনীতিবিদের নিয়ম কি, আপনি সংসদে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বক্তব্য দিবেন, বিরোধী দলীয় নেতা দিবেন, দুইজনের বক্তব্য তো সেম হবে না, দুইজন কাউন্টার বক্তব্য আসবে, কিন্তু আবার একসাথে চা খাবে। আমি ওনার বক্তব্যের জায়গাটার প্রতিবাদ এরকম করেছি যে ঝালকাঠি 1 আসনে যে ব্যক্তি আজকের সংসদে জামাত নিষিদ্ধ করতে চাইলেন, সেই ব্যক্তি জামাতের ভোট চুরি করে এমপি হইলেন। উনি আমাকে এজন্য বারবার, একবার তো গালিগালাজ করে একটা মেসেজ দিলেন, তারপরে আমার মনে হচ্ছে যে এটা মনে হয় কোনো দুষ্ট চক্র দিতে পারে, উনি নাও হইতে পারে, কারণ আমার ওনার প্রতি সুধারণাটা দেখেন এত বেশি ছিল, আপনি মামা মামা বলে ডাকতেন। হ্যাঁ, রাইট। এবং আমি সেই কারণে তার
মানে মেসেজটাকে বিলিভ করি নাই। পরে যখন উনি কল দিচ্ছেন আমার কাছে মনে হয়েছে কোনো দুষ্টচক্র কল দিলে এটা রেকর্ডে থাকা উচিত, কারণ মেসেজটা তো খারাপ দিয়েছে। তাই পাশে আমার এক স্টাফ থেকে বললাম যে একটু রেকর্ড করে রাখেন, যাতে একই ফোন থেকে যেহেতু কল আসছে নিশ্চয়ই এখন গালিগালাজও দিতে পারে অথবা কোনো হুমকি দিতে পারে। আর তাই হয়েছে, আমার কোনো অন্য উদ্দেশ্য ছিল না। তিনি আমাকে শুরুই করলেন, এটা কেন লেখলা, এটা কেন। আরে আমি কি তার রাজনীতি করছি নাকি? আমি জামাত ইসলামের রাজনীতি করছি, দাঁড়িপাল্লার রাজনীতি করছে, উনি ধানের শীষের রাজনীতি করছে, কিংবা আর এক পার্টির রাজনীতি করছে, ফাইন। কিন্তু আপনি আমাকে ফোন করে বলবেন যে আমি কি লিখবো না, এটা তোমাকে জিজ্ঞেস করবো নাকি আমি? তারপরেও ভদ্রতার সর্বোচ্চতা দেখিয়ে আমি চেষ্টা করেছি আমার রাগকে কন্ট্রোল করে। যেহেতু ওনাকে আমি নির্বাচনের আগেও মামা ডেকেছি, এখনও মামা ডেকেছি, উনি এর আগে একবার বিএনপির নির্বাচন করেছে, তখন আমি বিএনপি করতাম, আমি বিএনপির কারণে তার প্রতি শ্রদ্ধা আছে। এই নির্বাচনের সময় তাকে আমার বাসায় নিয়েছি, তার বাসায় আমি বেরিয়েছি অনেক আগে, তিনিও আমার মালয়েশিয়াতে 2বার বেরিয়েছেন, আমার অফিসে গিয়েছেন। এই জায়গা থেকে যখন তিনি শুয়োরের বাচ্চাটা গালি দিলেন, তখন আমার রেসপন্সের ভাষাও হারিয়ে ফেলেছি। তখন ওই মামাটাই অসহায়ের মতো ডেকেছি যে উনি আমাকে এরকম বলতে পারলেন। উনি কি জানেন না যে আমার মা কায়েত শাহ হুজুরের মেয়ে, বড় মেয়ে, আমার বাবা কত বড় একজন বিখ্যাত ব্যক্তিত্ব, তিনি রিটায়ার্ড প্রিন্সিপাল, আমার ওই অঞ্চলে ওনার মতো বয়স্ক একজন ভদ্র মানুষ নাই। তাকে যদি উনি শুয়োরের বাচ্চা বলতে পারেন, ওনাকে মামা ছাড়া আর রিপ্লাইটা কি দেব? মানে আমিও কি তাকে ওই রকম আর একটা ভাষায় গালি দিয়ে রিপ্লাই দিলে কি জবাবটা সঠিক হয়ে যাবে? যেটা আমি তারেক রহমান সাহেবের সাথে উদাহরণ দিয়ে বলতে চাই, যারা তারেক রহমান সাহেবের হাড্ডি ভেঙেছিল, তিনি একটা বক্তব্যে বলেছেন, এই হাড্ডিটা কি আবার জোড়া লেগে যাবে যদি তিনি আরো কারো হাড্ডি ভেঙে দেন? যে মামা আমাকে ঝালকাঠি 1 আসনে চুরি করে এমপি হলেন, আপনি, এটা তো ভাষা, রাজনৈতিক ভাষা, আপনি চুরি করেছেন, আপনি করেন নাই, আপনি এস্টাবলিশ করেন। আমি মামলা করেছি 30টা আসন, জামাত ইসলামের যে টপ লিস্টের তার মধ্যে আমার একটা আসন, মামলায় জিতবো হারবো হোয়াটএভার, কিন্তু আপনি তো আমাকে ওই ভাষায় দিতে পারেন না। তার মানে আমার ভাষায় যে চা খেলেন, ভাত খেলেন, আমি যে আপনার বাসায় খেলাম, আপনি কি একজন শুয়োরের বাচ্চার বাসায় ভাত খেলেন, শুয়োরের বাচ্চার বাসায় চা খেলেন, শুয়োরের বাচ্চার বাসায় ঘুমিয়ে আসলেন? আমার বাসায় তিনি মালয়েশিয়াতে 2 রাত ঘুমিয়েছেন, আমার বাচ্চাকে তিনি উপহার দিয়েছেন, তাহলে শুয়োরের বাচ্চাকে আপনি গিফট করলেন? এই অনেক কোশ্চেন এসে যায়। তখন হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে, আমি শুধু উত্তর দিয়েছি, মামা আপনি আমাকে এটা বলে ডাকতে পারলেন। জাতি দেখেছে, দেশবাসী দেখেছে, যদিও ওনার মুখের ভাষা আরও একবার আমরা দেখেছি। আমাকে যারা ভোট দিয়েছে তাদের উদ্দেশ্যে উনি বলেছেন, যারা 56,000 ফয়জুল হককে ভোট দিয়েছে তারা সবাই হচ্ছেন জারস সন্তান, এটা বলেছেন নির্বাচনের একদিন পরেই। তাহলে ঝালকাঠি 1 আসনের রাজাপুর কাঠালিয়া সবাই জারস সন্তান? হাউ ইজ পসিবল? ভোট দিয়েছে আমাকে তাই বলে জারস সন্তান? ভোট দিয়েছে ধরেন আওয়ামী লীগকে, সে কি জারস সন্তান? মোটেই না। আমার মানুষই তো ভোট দিয়েছে, আমার পরিবারের লোকেরাই তো একজন আরেকজনকে ভোট দেয়। কি করে এইরকম শব্দচয়ন আমরা করতে পারি? মূলত আমার ধারণা, রাজনৈতিক একটা বস্তা পচা পূর্বের যে সংস্কৃতিটা, সেটা হয়তো এই আমার মামাদের মতো কিছু মানুষরা, যে মামাকে মিন করে এই কথাগুলো বলছি, ওনারা হয়তো এখন পর্যন্ত শিখতে পারেন নাই। বিধায় আজ জুলাইয়ের একজন শক্তি যে আমি ডক্টর ফয়জুল, আমার কথা চালু না থাকলে আজকের তারেক রহমান প্রধানমন্ত্রী হতেন না, কথা চালু না থাকলে আজকের ডক্টর শফিকুর রহমান বিরোধী দলীয় নেতা হতেন না। ওই সময় কথা বলার মানুষ ছিল না। আমার নিজের খেয়ে নিজের পরে বিদেশে থেকে পালিয়ে থেকে তারপরে কথা বলেছি। আজকের আপনারা ক্ষমতার দাম্ভিকতায় অনেক কিছু বলে ফেলছেন। আমরা একটু জুলাইয়ে ফিরে যেতে চাই, যেহেতু আমাদের শোর নামই হচ্ছে লাল জুলাইয়ের গল্প। আপনার দৃষ্টিতে জুলাই গণ অভ্যুত্থানের সবচেয়ে মূল কারণটা কি ছিল? জুলাই গণ অভ্যুত্থানের 2-3টি উল্লেখযোগ্য কারণের 1 নম্বর কারণ হচ্ছে বাংলাদেশের মানুষের উপরে যে জুলুম, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, এটা এত পরিমাণ বৃদ্ধি পেয়েছে, যেটা সার্বজনীন স্বীকৃতি হয়েছে, যে সকলে মিলে বলতে বাধ্য হয়েছে যে না, এটা আসলেই একটা ফ্যাসিস্ট, এবং তারা মানুষের সর্বোচ্চ জুলুমের যা করা দরকার। কারণ 54 বছরে তো বিভিন্ন রাষ্ট্রপ্রধানরা এসেছে, এই একই শেখ হাসিনা তো আগেও ক্ষমতায় এসেছে, তখন কিন্তু তাকে এরকম কেউ সার্টিফিকেট দেয়নি যেটা এইবার দিয়েছে। এটা একটা কারণ। দ্বিতীয় হচ্ছে বাংলাদেশের, আমি যদি মনে করি, যদি 1 নাম্বার বড় কারণ হয়, সেটা হবে জামাত ইসলামের যে নেতাকর্মীদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে। আপনি দেখেন মতিউর রহমান নিজামী, একটা রাষ্ট্রের, একটা দলের সর্বোচ্চ ব্যক্তি, একটা মিনিস্টার ছিল যার 0% কোনো দুর্নীতি ছিল না। মতিউর রহমান নিজামী, কাদের মোল্লা, আলী হাসান মুজাহিদ, মীর কাসেম আলী, হ্যাঁ, এরপরে কি আরেকজন কামরুজ্জামান, তাদেরকে তো ফাঁসি দিয়েছে। আর জ্যান্ত শহীদ তো এখন আমাদের সংসদেই আছে, এটিএম আজহার সাহেব। এই সবাইকে অন্যায়ভাবে ফাঁসি দিয়েছে। দেখেন, একজনের সাথে একজনকে দেলু রাজাকার বলে ফাঁসি দিলেন, যেখানে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, একজন মানে পরিপূর্ণ সুস্থ মানুষ বিবাহ করলে 2,50,000 বার স্ত্রীর সাথে সহবাসের সুযোগ থাকে না। আর তারা বলছে
যে দেলোয়ার হোসেন সাঈদী সাহেব 2.5 বার ধর্ষণ করেছে, এর চেয়ে জঘন্য মিথ্যাচার কি হতে পারে? তারপরে এই যে আপনার কাদের মোল্লাকে বলল কসাই কাদের, এই কসাই কাদেরকে কোত্থেকে? আশ্চর্য। প্রথম যদি জঘন্যতম কোনো অপরাধ হয়, এই কসাই কাদের নাম দিয়ে আজকের কাদের মোল্লাকে ফাঁসি দেওয়াটা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে মানে চরম ঘৃণিত কাজ হয়েছে। এই মানুষগুলোর ফাঁসি। তারপরে দেখেন আমান আল আজমি, মীর কাসেম আলীর ছেলে আরমান, এদেরকে যে আপনার ইসে রাখলেন, প্রায় এক যুগের কাছাকাছি আপনার আয়না ঘরে রাখলেন। এরপরে বিএনপি নেতা আপনার যে গুম হয়ে গেল এম ইলিয়াস আলী, সে তো বেরিয়ে হতে পারলেন না, এখন পর্যন্ত তার কোনো হদিসই নেই তাকে। এরপরে আপনার রাজাকার বলে ফাঁসি দিলেন আপনার কি নাম, আমাদের বিএনপির নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবকে, একজন বাঘা মানুষ ছিলেন, আমি তাকেও শ্রদ্ধার সাথে স্মরণ করি। যদি এইগুলো এখন আর বর্তমান নেতৃত্ব এগুলো বুঝেও না, স্বীকারও করতে চায় না, বা এইসব লাইনে ঢুকতে চায় না। এই যে মানুষগুলোকে আপনি ফাঁসি টাসি দিয়ে শেষ করেছেন, হেফাজতের আলেমদেরকে, এখনকার হেফাজত বলবো না, মানে তৎকালীন সময়ের হেফাজতের যে স্পিরিটটা ছিল, বিশেষ করে 2013 সেই শাপলা চত্বরে মানুষদেরকে, আলেমদেরকে মারলেন। আমি মনে করি ইমোশন ছাড়া কোনো বিপ্লব হয় না। তো মানুষ তো রাজনৈতিকভাবে পরিবর্তন অনেক করতে চেয়েছে, কিন্তু কোনোভাবেই কিন্তু কোনো রাজনৈতিকভাবে সফলতা আসে নাই। যখন এই রক্ত ঝরেছে, মানুষ মেরেছে, শেষ করেছে, সর্বশেষ দেখেছেন জামাত এবং শিবিরকে কিন্তু শেখ হাসিনা নিষিদ্ধ করেছে। এই দেশে আর কোনো দল নিষিদ্ধ করে নাই। তার মানে প্রমাণ হলো যে জামাত শিবির এই বাংলাদেশের সবচাইতে মানে দেশপ্রেমিক দল, যেটা শেখ হাসিনার কাছে চরমভাবে খারাপ লেগেছে, তাই তাদেরকে নিষিদ্ধ করেছে। ওই নিষিদ্ধ করার 4 দিনের মধ্যে কিন্তু আল্লাহ তাআলা আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করে দিল। আমি যদি ওই সেন্স থেকে বলি, তাহলে সবচেয়ে বড় যে ইমোশনটা কাজ করেছে সেটা হচ্ছে ধর্মীয় ইসলামী মূল্যবোধের শক্তির উপরে অতিরঞ্জিত আক্রমণ এবং নিষিদ্ধকরণ। এটা ছিল নাম্বার 1 বাংলাদেশের এই জুলাই বিপ্লবের কারণ। দ্বিতীয় হচ্ছে রাজনৈতিক এবং সামাজিক যে নিপীড়ন, নিষ্পেষণ, দুর্নীতি, অত্যাচার, এটা ছিল দ্বিতীয় আর একটা কারণ। এর সাথে আমাদের বাংলাদেশের এই যে কোটা সংস্কার বলেন, বিভিন্ন আন্দোলন বলেন, জুলুমের বিভিন্ন টার্মস বলেন, ওই সব কিছু সংযুক্ত হয়ে এটা হয়েছে। কিন্তু যদি এটার বাস্তবতার জায়গাটা আপনি একটু নিরিখে চিন্তা করেন, এই যে 12-13 লক্ষ মানুষের মিছিল দেখেছেন, উত্তরা থেকে মিছিল হয়েছে অমুক জায়গায়, মানুষগুলো কারা? আমি তো একেবারে লিখে দিতে পারি, সব জামাত শিবিরের লোকগুলো এসেছে। শুধু তাদের একটা কৌশল ছিল যে এমন কিছু মানুষকে সামনে রাখো যেই শাড়িটা শুধু ডেমো হিসাবে কাজ করবে, কিন্তু বিহাইন্ড এভরিথিং উইল ডু ইট। কারণ ওই জায়গায় যদি আপনি সরাসরি কোনো একজন ব্যক্তি, বিখ্যাত লিডারকে সামনে এনে দেন, ওইটা তো ওই দিনই ওই আন্দোলনটাকে কবরস্থ করে ফেলবে শেখ হাসিনা। আর সেটাই তিনি বিভিন্ন সময় করেছে। দেখেন, যখন বিএনপি ব্যর্থ হয়েছে, বিগত দিনে হরতাল মরতাল অমুক তমুক, এমনকি আমরা তো গরুর হাটেও সমাবেশ দেখেছি। এটা নিয়ে শেখ হাসিনা তো বহুত ক্রিটিসাইজ করেছে যে পাল্লা না তোমরা পল্টনে করতে, পাল্লা না তোমরা অমুক জায়গায় করতে। তো সেই সব কিছু দেখতে দেখতে মানুষ একটা পর্যায়ে আর মানে আশাহত হয়ে গিয়েছে, তখন সবাই নেমে গিয়েছে। আপনি জুলাইয়ের সময় একটা জিনিস দেখেছেন যে মা তার সন্তানকে বুকে মানে কাঠ বেঁধে ঠেলে দিচ্ছে ঘর থেকে, মা তার সন্তানকে বলছে তুমি যাও, জেলে যাচ্ছে, হাসি খুশি বিদায় দিয়ে দিচ্ছে। তার মানে তার ভিতরে ক্ষমতা কাজ করে নাই, তার ভিতরে আমার এখন এই দেখেন পশম দাঁড়িয়ে যাচ্ছে, আমার কাছে ফিল হচ্ছে তারা কোনো জান্নাতের ঘ্রাণ পাচ্ছে। আপনার কাছে এখনকার বাংলাদেশের চিত্র দেখলে সেটা মনে হবে না, কারণ আবার টাউটবাটপারি শুরু হয়ে গিয়েছে। তো কিন্তু সেন্স অফ দ্যাট টাইম পাবলিকের মেন্টালিটি এরকম ছিল, আমি দেশের জন্য মরে যাব, তারপরেও শাহাদাতের সুদাপান করব। এই কারণেই এতগুলো মানুষ মারা যেতে পেরেছে, 30,000-এর মতো পঙ্গু হয়েছে, 2,000-এর মতো মানুষ এখন পর্যন্ত আপনার মানে কি বলে, আমরা আনডকুমেন্টেড আর ডকুমেন্টেড টুগেদার প্রায় মানুষ শহীদ হয়েছে। এটা পসিবল না, এটা রাজনৈতিক জায়গা থেকে হয় না। এবং দেখেন পরের দিনই, এবং এই কারণে আমি একটা জায়গায় বলেছিলাম যে এই জামাত মানে জুলাই বিপ্লবের মাস্টার মাইন্ডের একজন অন্যতম ডাক্তার শফিকুর রহমান। আপনি বলেছিলেন এটা নিয়ে আবার অনেক জায়গায় ট্রল হয়েছে। হ্যাঁ হয়েছে, কিন্তু এটার একটা ইতিহাস আছে। ডাক্তার শফিকুর রহমান সাহেবের সাথে আমার দেখা হয়, তখন আমি বিএনপি করি, তুরস্কে উনি আসলেন, উনি আমাকে সামহাও মহব্বত করেন বিদায়। এবং আমি যেহেতু ফেসিবাদ বিরোধী, আর তখন তো বিএনপি জামাত সবাই এক, মানে আওয়ামী লীগের বিরুদ্ধে যারা যারা আছে সবাই এক, তো দেখা করতে তো দোষ নাই। ওনার সাথে আমার দেখা হয় ইস্তাম্বুলের আয়া সফিয়া মসজিদে, আমি তাকে ফুল দিয়ে বরণ করি। তিনি ফার্স্ট দেখা ইন মাই লাইফ, এর আগে ফোনে কথা হয়। তো উনি পরবর্তীতে ঘন্টাখানেক ওনার সাথে থাকার সুযোগ হয়, চা খাই একসাথে। মেট্রোতে করে যাচ্ছি, তখন গল্পের ছলে চেয়ার উনি আমার জন্য একটা পাশে খালি মানে হইল এবং বসতে সুযোগ দিল। অনেক সিনিয়ররা ছিলেন, তারপরেও স্নেহ করে বসাইলেন। তখন গল্প করতে করতে তার সাথে, তো তিনি বলেন যে তোমার এই বিএনপি বা দল টল এগুলো দিয়ে
কেমন কি মনে করতেছো, কোনো পরিবর্তন কি হবে না হবে? তা আমি তো হতাশ। তো সেও বলে যে আসলেই অনেকে অসুস্থ, অনেকে জেলে, যেভাবে প্রতিবাদ হওয়া উচিত এভাবে আরো কিছু ভাষা ব্যবহার করে। তো আমি বললাম হুজুর তাহলে কি হবে? বলে বাংলাদেশে একটা বিপ্লব হবে। তা আমি মনে করেছি যে ইসলামপন্থী রাজনৈতিক দল মানেই জন্মের পরে বিপ্লব, বিপ্লব, ইসলামী বিপ্লব, এরকম একটা সেন্স থেকে তিনি বলেছেন দেশে একটা বিপ্লব হবে। আসলে কিসের বিপ্লব হবে আমার অতটা, কিন্তু শ্রদ্ধা রেখে আমি চুপচাপ ছিলাম, তার কথাটা শুনতেছিলাম। বিশ্বাস করেন আমি এই কথা আজও বলবো, কিয়ামত পর্যন্ত বলবো। আমি একটা বই লিখবো, সেখানেও বলবো যে জামাত শিবির এবং জুলাইয়ে জামাত শিবির এবং ডাক্তার শফিকুর রহমানের কৌশলী নেতৃত্ব, এই নামে একটা বই আসবে। তো তিনি আমাকে ওই সময় বললেন বাংলাদেশে বিপ্লব হবে। 2 মাসের কম সময়ের মধ্যে উনি ওই তুরস্ক থেকে রিটার্ন করার পরে বা সামথিং এরকম অ্যারাউন্ড 2 মান্থ বাংলাদেশে বিপ্লব শুরু হয়েছে। এবং উনি আমাকে মেসেজ দিয়ে উদ্বুদ্ধ করেছে, অ্যাক্টিভ হও, শক্ত থাকো। আমি সেই শক্ত থেকেছি এবং 5ই আগস্ট বাংলাদেশের কেউ আমাকে স্মরণ না করলে উনি প্রথম কল দিয়ে আমাকে, তুরস্কে তখন আমি, ফোন দিয়ে আমাকে অ্যাপ্রিসিয়েট করেছে যে এখন বাংলাদেশে তোমার আসার সময়, তুমি চলে আসো, এই জুলাই বিপ্লবে তোমারও অবদান আছে। আমি সে কারণে বলছি যে এ আসল মাস্টার মাইন্ড সে, এবং আমি কিছুটা বুঝতে পেরেছি যে হি ইজ ডুইং সামথিং বিহাইন্ড দ্যাট। মেবি এই বিপ্লব তো আর এমনি এমনি হবে না। দেশ বিদেশি রাষ্ট্র মানুষ এই সব কিছুকে সমন্বয় করে একটা জায়গায় নিয়ে আসার যে গুড নেতৃত্ব, সেটা আমার মনে হয় শফিক সাহেব বিহাইন্ডে প্রকাশ্যে যেখানে যখন প্রয়োজন ছিল সেটা দিয়েছে, তাই তিনি আসল মাস্টার মাইন্ড। জুলাই বিপ্লবে আপনাদের অবদানের কথা বলছিলেন, তো আমরা জানি আপনি দীর্ঘ সময় দেশের বাইরে ছিলেন। 5 আগস্টের পরে আপনি দেশে ফিরেছেন। তো দেশের বাইরে থেকে এই আন্দোলনে বা তার পরবর্তী সময় কিভাবে অবদান রেখেছেন, বা আপনাদের মতো যারা ছিল বাইরে তাদের অবদানটা কেমন ছিল? আমি একটা জায়গায় দেখেছি যে আমার কাছে মনে হয়েছে যে আমার কণ্ঠটা বাঁচিয়ে রাখা দরকার, এবং আমি যে ধাসে বক্তব্য দিব হয়তো আমার আরেক ভাই সেটা পারবে না, বাট আরেক ভাই যেভাবে রাজপথে নেতৃত্ব দিবে সেটা আমি পারবো না। তো আমি যখন বেসিক্যালি আমি তো বাহিরে থাকতাম আরও আগ থেকেই, 2012 সাল থেকে সর্বশেষ 2018 সাল পর্যন্ত দেশে একেবারে একটু ফাঁকা ফাঁকা করে আসতে পেরেছিলাম চুপচাপ, কিন্তু এরপরে আর আসার কোনো সুযোগ হয়নি, একদম নিষিদ্ধ ছিল। তখন আমি বিদেশে বসে সিদ্ধান্ত নিলাম যে না, আমি দেশের জন্য লড়াই করব। কিভাবে? তাহলে আমার যুদ্ধটা করতে হবে আমার কণ্ঠ দিয়ে, আমার বক্তব্য দিয়ে। আমি রেগুলার আমার এই বক্তব্য চালিয়ে যেতাম। প্রথম দিকে এরকম বক্তব্য হয়তো অনেকেই শুনতে চাইতেন না, অতটা পপুলারিটি তারা মনে করতেন না, কিন্তু আমি দেখলাম যে 1 মাস, 1.5 মাস, 2 মাসের মধ্যে সমস্ত বাংলাদেশের মানুষ এই ধরনের বক্তব্য মানে জানার জন্য, পাওয়ার জন্য বসেছিল দিন রাত। আমার এমনও গিয়েছে 4 ঘন্টা ঘুমিয়েছি, একটা টকশোতে ঢুকেছি, ওইটা ডাউনলোড করেছি, কেটেছি, আপলোড করেছি, আর একটা ঢুকেছি, এভাবে করতে 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 শুধু খাবার, নামাজ আর ঘুম, এরকম 4-5-6 ঘন্টার যতটুকু পারি রেস্ট নিতে, বাকি সমস্ত টাইমটা আমার এখনো তুরস্কের সেই বদরুম বলে আর কি, আন্ডারগ্রাউন্ডে একটা রুম ছিল, সেই একটা স্টুডিও অ্যাপার্টমেন্টের মতো, সেখানে থেকে থেকে এই কাজগুলো করতাম। সূর্যের আলো দেখার সুযোগ পেতাম না, যে লাস্ট মুহূর্তগুলো, যে কখন সূর্য উদয় হয়, কখন সূর্য শেষ উদিত হয়, এই অস্ত যায় বা নমিত হয়, এগুলো দেখার কোনো সুযোগ অনেক সময় হয়নি। 3-4 দিন পর পর বের হতাম। আর তুরস্কে কিছু কিছু সময় তো ঠান্ডার সিজনও ছিল, অতটা বাহিরেও বের হওয়ার প্রয়োজনীয়তা অনুভব হতো না। তো যাই হোক, আমি আমার জায়গা থেকে সেই প্রতিবাদগুলো করলাম, কিন্তু প্রতিবাদ করতে গিয়ে যে বাধার সম্মুখীন হলাম, আমি মালয়েশিয়াতে প্রাথমিক পর্যায়ে আমার ওয়াইফ সহ, ফ্যামিলি সহ থাকতাম। ইভেন 5ই আগস্টের এক পর্যন্ত আমার ফ্যামিলি মালয়েশিয়ায় থাকতো। একটা প্রতিষ্ঠান ছিল, কিছু আয় বাণিজ্য হতো, ভালো কিছু করতে পারতাম। কিন্তু যেদিন সাইদি সাহেব মৃত্যুবরণ করার পরে যখন তার নামে আমি অনুষ্ঠান করলাম, ওই দিন থেকে আমি বুঝতে পারলাম যে আমার বিরুদ্ধে রাষ্ট্রের সর্বোচ্চ চাবিকাঠি নড়ছে এবং আমাকে অ্যারেস্ট করা হবে মালয়েশিয়ান পুলিশ থেকেই। কেন? আমার ওই প্রোগ্রামকে কেন্দ্র করে আমার বিভিন্ন গোয়েন্দা জালে আমি আটকা যাই। তো যাই হোক, প্রোগ্রাম যেখানে হওয়ার কথা সেখানে করতে পারিনি, আর একটা অডিটোরিয়ামে করেছি। আমাদের সব মানুষরা সেই অডিটোরিয়ামের অ্যাড্রেস পায়ও নাই, ঠিক মতো আসতেও পারি নাই, কিন্তু আমি প্রোগ্রাম করে ওই নাইটেই কম্বোডিয়ায় চলে যাই যে কোনো মূল্যে, কারণ আমার কাছে মনে হয়েছে আমাকে খুঁজতেছে। তো পরবর্তীতে মালয়েশিয়াতে ঢোকার ক্ষেত্রে পরবর্তী 2-1 বার একটু আরামে ঢুকতে পেরেছি, কিন্তু এরপরে আর ঢোকারও বৈধতা ছিল না, আমাকে তুরস্কেই থাকতে হয়। তো তুরস্কেও এই একই অবস্থা, বিভিন্ন জায়গা থেকেই করা হয়েছে। একবার কম্বোডিয়াতে তো আমাকে গুম করার মতো অবস্থা, 4 জন মানুষ আমাকে ধরে নিয়ে যাওয়া, সাইডে আমাকে ব্লক করে ফেলেছে। ওই অবস্থা থেকে আল্লাহ সামহাও আমাকে রক্ষা করেছে। একবার সিঙ্গাপুর এয়ারপোর্টে আমাকে 20 ঘন্টার অধিক আটকিয়ে রেখে তারা আমাকে বাংলাদেশেই সেন্ড করতে চেয়েছে, কিন্তু ইমিগ্রেশনের ল হচ্ছে আপনি যেখান থেকে ফ্লাই করবেন ওই জায়গায় রিটার্ন ব্যাক করাইতে পারে। তা আল্লাহ আমাকে রহমত করেছে যে আমাকে যখন সিঙ্গাপুর রিটার্ন করায়, রিটার্নটা হয় মালয়েশিয়ার ইমিগ্রেশনের আগে, ইন্টারনাল ওইখানে আবার একটা টিকিট কেটে আরেক রাষ্ট্রের ভিসা থাকলে যাওয়া যায়।
যেহেতু আমি এক্সিট হয়েছি গতকালকে, পরে ওখান থেকে আমি কম্বোডিয়ায় যাই, সেখান থেকে পরে আমি আবার তুরস্কে যাই। এই যে হ্যাসালগুলো আমাকে সহ্য করতে হয়েছে আমার পরিবারকে রেখে, এই কন্ট্রিবিউশনগুলো আজ মাঝে মাঝে রাজনৈতিক চিত্র দেখলে খুব কষ্ট লাগে যে আমরা করেছি, আমি করেছি। এবং আমাকে সবাই বলতেন, তুমি ডক্টর হয়েছো, পিএইচডি হয়েছে, বাবা মা আছে, বাইরে পরিবার আছে, তুমি সবাইকে নিয়ে দেশে থাকো, আরাম করো, আওয়ামী লীগের সাথে আতাত করো। আমি তখন বলেছিলাম যে আসলে কেউ কি প্রতিবাদ করবে না? এবং আমার প্রতিবাদের ধরনটা একটু ভিন্ন ছিল, এটা কন্টেন্ট ক্রিয়েট না, এটা ছিল ইনস্ট্যান্ট প্রতিবাদ। এটা যে কোনো ইস্যু আসতো আমি সাথে সাথে ওটাকে প্রতিবাদ করতাম। তো কষ্ট হতো। একটা স্মৃতি এখনো মনে আছে, আমি তুরস্কে আমার পরিবার কোরবানি দিবে মালয়েশিয়াতে বসে। তো আমার একটা সময় টাকা নাই, আমার পরিবার টাকা পাঠাইতো। তো আমার সাথে পরিবার রাগ করলো, রাগের আর সময় পায় না তারা, রাগটা করলো কোরবানির 2 দিন আগে, যখন মানুষের একটা বিশেষ সময়। তারাও আসলে বিরক্ত হয়েছে। আমার কোনো এক ভাইকে 8টা-9টা থানায় নিয়ে বারবার জিজ্ঞেস করা হতো ফয়জুল হকের মানির সোর্স কি, সে খায় কি, এত চলে কি দিয়ে। তো স্বাভাবিক, আমার পরিবার তো আমাকে হেল্প করতোই। তখন তারা অসহ্য হয়ে বললেন, তোমাকে আর আমরা কোনো হেল্প করতে পারবো না। তো করলেন কখন? যখন আমার কোরবানির টাকা দিয়ে 1 ভাগ গরুর গোস্ত আমার বাচ্চারা কিনবে, তখন আমি এগুলো নিয়ে অনেক কেঁদেছি। এবং আজও আপনাকে বলছি, এই 5ই আগস্টের পূর্বে আমার ছেলে সন্তান, এদেরও অবদান, আমি মনে করি যে তাদের অবদান আছে। সেই কোরবানির ভাগের টাকা তারা দেয় নাই, আমার পরিবার দেয় নাই, আমার সাথে রাগারাগি করেছে। আর আমার ওয়াইফ বাধ্য হয়ে মুরগি ক্রয় করেছে। এবং সেদিন কোরবানির সেই বড় ভাইকে, আমি জানি না উনি এই লাইভ দেখলে, উনিও নিশ্চয়ই, ওনার নাম মনিরুজ্জামান, সম্ভবত PB21-এ থাকতেন। ওনাকে আমার ওয়াইফ গিয়ে বলেছেন যে বাসার থেকে টাকা আসে নাই, আমরা আর কোরবানি দিতে পারবো না। আমি তখন ছিলাম তুরস্কে। আমি একজন বাবা হিসেবে বা স্বামীর, মানে একজন স্ত্রীর হাজবেন্ড হিসেবে কতটা অসহায় ছিলাম। অন্যদিকে আমার হাতে টাকাও নেই, তারা কোরবানি আর দিতে পারলেন না। তুরস্কে আমার সবাই আমাকে গরুর গোস্ত খেতে বলে, আমি খাই নাই। কিভাবে গরুর গোস্ত খাবো, যেখানে যদি আমরা ন্যাচারালি না দিতে পারতাম ভিন্ন কথা, কিন্তু আমার বাচ্চা আগামীকালকে কোরবানি হবে, গোস্ত খাবে, তারা খেতে পারছে না আর আমি খাচ্ছি। তো এই অসহায়ত্বের লাইফটা আমাকে বারবার পীড়া দেয় এবং মনে হয় যে আমি দেশের জন্য কিছু করেছি বিধাই তো আমাকে এরকম। এখন এটা মনে হতে পারে যে আমরা তো কত মানুষই তো কত কিছু না খেয়ে থাকি, কিন্তু ওই ফিলটা আমি আপনাকে বুঝাইতে পারবো না। আমি যদি ন্যাচারালি 10 দিন না খেয়ে থাকি, সেই কষ্ট আমার নেই। কিন্তু আমাকে ওই ফেসিজম যে কষ্টটা দিয়েছে, যে কারণে আমার পরিবার আমাকে বলতে বাধ্য হয়েছে টাকা পাঠাবে না। আর আমার পরিবার তো এরকম গরিব কোনো পরিবারও নয়। আমরা বাই বর্ন, আমি গাড়িতে চড়ি, বাসাবাড়ি, বিল্ডিংয়ের, আমাদের সামাজিক একটা স্ট্যাটাস আছে, কিন্তু তারা আমাকে কষ্ট দেওয়ার উদ্দেশ্যেই কিন্তু টাকা পাঠায় নাই, যাতে করে আমি এই ফেসিবাদের বিরুদ্ধে যে কলম ধরছি, কথা বলছি, এখান থেকে ফিরে আসি। আমি আসি নাই, আমি কোরবানির গোস্ত খাই নাই। আমার বাচ্চা কাচ্চার হয়তো আমার থেকে আদর থেকে দূরে থেকেছে, কিন্তু আলহামদুলিল্লাহ আমার বাচ্চারাও আমার মতো প্রতিবাদী হতে শিখতেছে বা চেষ্টা করতেছে। আমার ছেলে মেয়ে সবাইকে বলেছি যে দেশের জন্য লড়াই করতে হবে। তো এরকম জুলাইয়ের পূর্বে অনেক কাজ, অনেক ছোট ছোট স্মৃতি আমার আছে এবং আমার ওয়াইফকে এজন্য আমি ধন্যবাদ জানাই। পরবর্তীতে একটা সময় আমার ওয়াইফ আমাকে বললেন যে মাঝে মাঝে তারা মানে নুডলস রান্না করে খেতেন। মানে ধরেন চাল নাই, আমি তুরস্কে, টাকা আসে নাই, তো কাউকে বলতো না, কারণ এমন একটা স্ট্যাটাস থেকে যে কাউকে বলবে বা কারো কাছে চাবে এরকম না। তো আমি সেজন্য ডক্টর কাজী আফিফা, আমার ওয়াইফ, তিনিও পিএইচডি করেছেন, আমি তার প্রতিও শ্রদ্ধা অবনীত চিত্তে ধন্যবাদ জানাই যে আমার সন্তানদেরকে, পরিবারটাকে তিনি দূরে থেকে, তিনি মালয়েশিয়া, আমি তুরস্কে, এরকম একটা জায়গা থেকে তিনি বেড়ে উঠিয়েছেন। এই জিনিসগুলো ছিল জুলাইয়ের পীড়াদায়ক জিনিস। এবং 4 আগস্টের আগে আপনার মনে আছে, আমি এমনও হয়েছে যে লাইভ আর লাইভের পরে লাইভ আমি দিতেই থেকেছি। এমনকি ইন্টারনেট বন্ধ করেছে, আমার কাছে মনে হয়েছে আমার পেজ ডাউন হয়ে গিয়েছে, আমি ইউটিউবে গিয়ে লাইভ হয়েছি, মানে পাগলের মতো হয়ে গিয়েছি। মানুষগুলোকে বারবার বলার চেষ্টা করেছি, তোমার একটা পাকের ঘর থাকুক, গরুর ঘর থাকুক, সেখানে প্রয়োজনে আমার জুলাই যোদ্ধা ভাইদেরকে থাকতে দাও, একটা দিন সুযোগ দাও। এবং আমার একটা কনফিডেন্টই ছিল, আপনি 4 তারিখের ভিডিও যদি দেখেন, আমি বলতাম যে শেখ হাসিনা থাকবেই না, পালিয়ে যাবে, যাচ্ছে, ও কিন্তু লোকজন ঘুচাচ্ছে, ও কিন্তু গোপনে গোপনে তার টাকা পয়সা পাঠাচ্ছে, এবং তাই হয়েছে। তারা কিন্তু মনে করিয়েন না শুধু 4 তারিখ, মানে 5 তারিখই চলে গিয়েছে, ওরা একটা মেন্টালি প্রিপারেশন ছিল যে সামহাও চলে যাওয়াই তো লাগতে পারে, এবং না হয় এতগুলো মানুষ একত্রে তো চলে যেতে পারে না। তারা কিন্তু সেভাবে চলে গিয়েছে। আমার
এই যে জুলাই যোদ্ধা যারা এখন নতুন নতুন, এদের সাথে তো আমার টক শো হয়েছে তৎকালীন সময়, অনেককে চিনতাম অনেককে চিনতাম না। তো সেই সময়গুলোর স্মৃতি আসলেই অন্যরকম, এবং সফল হয়েছি এটা সবচেয়ে ভালো দিক। কিন্তু ওই রকম একটি দেশ আবার চাই না, যেই দেশটার জন্য এত কষ্ট করেছি, যেই দেশটা পেতে চেয়েছি। দেশটা পেতে চাই এরকম যে দেশটাতে বিএনপি থাকবে, জামাত থাকবে, আওয়ামী লীগেরও ভালো মানুষ যদি কেউ থাকে যারা অন্যায় করে না, জুলুম করে না, সে থাকবে, তার ব্যবসা বাণিজ্য করবে, কেউ কাউকে ক্ষতি করবে না, অত্যাচার করবে না, জুলুম করবে না, নির্যাতন করবে না, মামলা হামলা থাকবে না, স্বাধীনভাবে বেড়ে উঠবে যার যার তরিকায়, যার যার সেলসেলায়, যার যার ধর্মবিশ্বাসে। সেরকম একটি রাষ্ট্র মনে হয় আমরা এখনো পাইনি। এটাই এখন পর্যন্ত আমার দুঃখের বিষয়। তবে অবশ্যই আমরা কিছু বেটারমেন্টের দিকেও যাচ্ছি। একটা জায়গায় সবাইকে অনুরোধ করব যে এক থাকতে হবে, সেটা হচ্ছে জুলাইয়ের ইস্যুতে আমরা যেন এক থাকি, না হয় কারোরই পিঠের চামড়া এই দেশে আর থাকবে না। জুলাই গণঅভ্যুত্থানের আগে রাজনীতির যে সংস্কৃতি ছিল, একটা বস্তা পচা সংস্কৃতি আমরা দেখেছি। আপনার দৃষ্টিকোণ থেকে কি মনে হয় সেই বস্তা পচা সংস্কৃতি কি পরিবর্তন হয়েছে কিনা, এবং যদি পরিবর্তন না হয়ে থাকে এই পরিবর্তনের জন্য আপনার কোনো পরামর্শ আছে কিনা? না, বস্তা পচা রাজনীতির পরিবর্তন তেমনটা হয়নি এখনো, দুইটা কারণে হয়নি। আমরা এই সরকারকে আমি স্পষ্ট বলবো, সরকার যদি 5ই আগস্টের পরবর্তী এই নির্বাচনের পরে গভর্নমেন্ট ফর্ম করার পরে যে কমিটমেন্ট দিয়েছে ওইটা যদি রক্ষা করতে পারতেন ডে ওয়ান থেকে, যেমন আপনি শপথ নেওয়ার কথা দুইটা, সংসদের এই শপথ নেওয়ার জন্য যে চিঠি ইস্যু করা হলো, ওই চিঠিতেও উল্লেখ করা দুইটা অনুষ্ঠানে আপনি আমন্ত্রিত। তো আপনি সেখানে একটা নিলেন আর একটা নিলেন না, এই তো প্রথম দিনই তো আপনি জুলাইয়ের চেতনা থেকে দূরে সরে গেলেন। এটা কি জুলাইয়ের সাথে গাদ্দারি করা? 100% গাদ্দারি শামিল। এবং জুলাইকে তো আপনি গাদ্দারি তো করেছেই। আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় তো সংসদে বলেই ফেলেছেন যে আমরা যত সংস্কার, যত আলোচনা, এগুলো শুধুমাত্র নির্বাচনের একটা পরিবেশ তৈরির জন্য আমরা অংশগ্রহণ করেছি, আসলে এগুলোর সাথে আমাদের কোনোই নাই। এটা যখন একজন জাতীয় নেতা সংসদে দাঁড়িয়ে বলেন, তখন এর চেয়ে আর গাদ্দারির বড় কোনো ইস্যু থাকতে পারে না। প্রুফ অফ এভিডেন্স আপনার কাছে তো আছে। দ্বিতীয় হচ্ছে, তারা সেখানে আপনার জুলাই গণভোটকে নিয়ে অবজ্ঞামূলক কথা বলছেন, যেই গণভোটের পক্ষে একদিন হলেও তো জনাব তারেক রহমান সাহেব ভোট চেয়েছেন যে গণভোটে রায় দিয়েন। যদিও সেটা আমরা মনে করি যে এখন যে অবস্থা, তাতে সামাজিক দায়িত্ব বোধের জায়গা থেকে হয়তো করেছেন, করুক না, কিন্তু তার মতো একজন নেতা যখন বলেছেন, সেখানে কি আর অন্য নেতারা গণভোটের বিরুদ্ধে কথা বলতে পারে? পারে না। জুলাইয়ের যে স্পিরিটটা ছিল, আপনার এই যেমন বিচার ব্যবস্থার স্বাধীনতা হয়েছে, উল্টো সচিবালয় যেটা আলাদা করা হলো, সেইটা রিফাত সাহেব যেটা করে গেলেন, সেটাকে ক্যান্সেল করে দিয়ে এখন তাদের ওখানে যারা চাকরিতে বসাবসি ছিল সবাইকে কেন্দ্রে সেন্ড করে দেওয়া হলো। তার মানে সে বিচার বিবেক স্বাধীন নাই। আপনার প্রাইম মিনিস্টারের 10 বছরের যে আপনার নিয়ম করবেন, একজন চেয়ারম্যান থাকলে সে প্রাইম মিনিস্টার থাকতে পারবে না, দলীয় প্রধান থাকলে, সেই সব ইস্যু নিয়ে এখন পর্যন্ত কোনো সুরাহা হয়নি, সিদ্ধান্ত নাই। প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর ভারসাম্যের সুরাহা হয়নি। সবচেয়ে বড়, আপার হাউস লোয়ার হাউস, কোনো কথাই নেই, অথচ এখানে সিদ্ধান্তই নেওয়া আছে আপার হাউস হবে, লোয়ার হাউস থাকবে। আপার হাউস একেবারেই আপনার পিআর পদ্ধতিতে হবে, যেখানে সারা বাংলাদেশের জনগণ যে পার্টিতে যত ভোট দিয়েছে ওই পার্টির ভোট অনুসারে ওই পার্টি ততগুলো এমপি পাবে। কিন্তু এখন পর্যন্ত সেটা হয়নি। হলেও আমরা শুনছি বিএনপি সিট ভিত্তিক করতে চায়, যেমনটা মহিলা সিট ভাগ করে দেওয়া হয়। তাহলে তো যেই লাউ সেই কদু থাকবে। তো সংস্কারের জায়গাগুলোতে আমার কাছে মনে হচ্ছে যে এখনো তারা ভয় পায়, সংস্কার শুনলেই ভয় পায়। আরে সংস্কার না করলে বরং আপনার জন্য যে ক্ষতি, আপনি যে গর্তে ডুববেন। শেখ হাসিনা তো পালিয়েছে, এটা তো মূলত শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতিটাকে সঠিকভাবে না নেওয়ার কারণে এটা হয়েছে। আমি সেই জায়গা থেকে বিরোধী দলগুলোকে ধন্যবাদ জানাই, বিশেষ করে ডক্টর শফিকুর রহমান সাহেব, যে আমির জামাত, উনি কিন্তু বারবার চেষ্টা করছে সরকারের সাথেও সম্পর্ক রাখতে, পাশাপাশি জনগণের বিশ্বাসটাকে এস্টাবলিশ করতে। যেমন তিনি বলছেন সরকার খারাপ কাজ করলে আমরা প্রতিবাদ করব, তাই করছে। উনি সভা করছে, আজকেও মনে হয় রংপুরে সভা আছে, বরিশালে 18ই জুলাই সভা আছে। এই যে সভা সমাবেশ করে প্রতিবাদ করছে, সংসদে প্রতিবাদ করছে, আবার এমনও বিরোধী দল তারা হচ্ছে না যে বিরোধিতার জন্যই বিরোধিতা সারাক্ষণ, সেটা করে রাষ্ট্রের একটা কেওয়াস সৃষ্টি করে, সেটা কিন্তু তারা করছে না। যেমন আমির জামাত বারবার বলছেন যে আমরা অনেক কষ্টের পরেও নির্বাচনের ফলাফল মেনে নিয়েছি, কারণ অনেক দিন পর একটা নির্বাচন হয়েছে। এখন যদি আমরা না মেনে নেই, তাহলে রাষ্ট্রে আর একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে। ওই বিশৃঙ্খলাটা জামাত কিন্তু স্যাক্রিফাইস করে তারপরে এই জায়গায় এসেছে। তো সেই জায়গা থেকে আমার মনে হচ্ছে যে জুলাইয়ের যে মূল স্পিরিটটা, সেটা এখনো বাস্তবায়ন হয়নি। কিন্তু যদি এটা এখনো বাস্তবায়নের পথে না আগানো হয়, তাহলে মনে করার কোনো সুযোগ নেই যে পূর্বের বস্তা পচা রাজনীতিতে আপনি ফিরে যেতে পারবেন। কারণ জেনারেশন চেঞ্জ হয়েছে। এখনকার সময়ের মানুষ, এই যে জামাত এতগুলো ভোট পেল,
আপনার কি মনে হয় সবাই সাথী সদস্য হয়ে গিয়েছে, রোকন হয়ে গিয়েছে? এটাই পরিবর্তন, জুলাইয়ের পরিবর্তন এটাই, যে যেই জামাতকে 16 বছর পর্যন্ত বললেন যে রাজাকার, আল বদর, আল শামস খারাপ, কিচ্ছু নাই, এদের মতো খারাপ মানুষ পৃথিবীতে নাই, আকিদা খারাপ, মওদুদি জামাত ভ্রান্ত, অমুক তমুক, কত কথাই তো এদেশের এখনো আলেমরা বলছে। যে 4 জন আলেমরা বলছে জমিয়তের জামাত খারাপ, এই 4 জনের ভোটের পার্সেন্টেজ দেখেন, তাইলেই বুঝবেন যে জনগণের কাছে তাদের গ্রহণযোগ্যতা কি। এবং এখনো যেসব পীর মাশায়েখরা এইদের বিরুদ্ধে উচ্চারণ করছে, তাদের এখনো বোঝা উচিত যে জামাত ইসলাম সারা বাংলাদেশের এত বিরোধিতার পর মানুষ ভোট দিয়েছে, দ্যাট মিনস এটা হচ্ছে জুলাইয়ের যে পরিবর্তন, সেটা সামনে দেখতে পাচ্ছি। কারণটা কি জানেন? মানুষ দেখে আমার বিরুদ্ধে আপনি সারাদিন বলেন, বলার পরে দেখে যে লোকটা বলে ওই লোকটার চরিত্র আমার চাইতে খারাপ, মানে সমালোচক যে, তাকে দেখতে শুনতে কথায় বর্তায় আমার চেয়ে খারাপ, আর আমার বিরুদ্ধে সারাক্ষণ বলতেছে আমি তার চেয়ে ভালো। এই সেন্সটা যখন গ্রো হয়ে গিয়েছে রিক্সাওয়ালার কাছে, ভ্যানওয়ালার কাছে, ইমাম সাহেবের কাছে, কারি সাহেব, শিল্পী, সাহিত্যিক, সবার কাছে, শিক্ষক, ইঞ্জিনিয়ার, ডাক্তার, তখন তারা বুঝতে সক্ষম হয়েছে না তাইলে জামাত ভালো। এখন সারা বাংলাদেশের জামাত একটা অদ্বিতীয় জায়গায় পৌঁছে গিয়েছে। এটাই আমি মনে করি যে পরিবর্তনের জায়গাটা। তা জুলাই, এই যে আবার দেখেন যে ইয়াং জেনারেশন যারা নারায়ে তাকবীরের স্লোগান দেয়া যাবে না, রাস্তায় নামা যাবে না, অমুক করা যাবে না, আওয়ামী লীগের আমলে এগুলো ছিল, এমনকি সংসদে দাঁড়িয়ে দাঁড়িয়ে বক্তব্য দিয়েছে তারা, তো সেই ছেলেরাই কিন্তু এখন রাস্তায় দাঁড়িয়ে নারায়ে তাকবীরের স্লোগান দেয়, আল্লাহু আকবারের স্লোগান দেয়। আমি মনে করি জেনারেশন চেঞ্জ হয়েছে। এই জেনারেশনকে ভুলভাল করে হয়তো 5 বছর খেতে পারবেন, 3 বছর খেতে পারবেন, কিন্তু নট মোর দ্যান দ্যাট। আপনার পরিবর্তন হতেই হবে। যদি ভাগ্য ভালো হয় এই সরকারের হাত থেকে পরিবর্তন হয়, তাহলে এই সরকার কোনো না কোনো সময় সরকারে না থাকলেও ভবিষ্যতে আবার আসতে পারবে। আর যদি তারা সেই পরিবর্তনটা করতে ব্যর্থ হয়, তাহলে শেখ হাসিনার মতোই পরিণতি তাদেরকে ভোগ করতে হবে। 2026 সালের নির্বাচনে আপনার জন্য সবচেয়ে বড় শিক্ষা কি ছিল? 26 সালের নির্বাচনে আমার কাছে মনে হয়েছে, আমি ব্যক্তিগতভাবে যদি জিজ্ঞেস করেন যে আমার কি শিক্ষা হয়েছে, সেটা হয়েছে মিছিল, মিটিং, আবেগ, অনুভূতি, এটা একটা হাইপ তোলে, রাজনীতির মাঠে এটা থাকে। তবে আমাদের কর্মী, দক্ষ জনশক্তি, ভোট সেন্টার পাহারা দেওয়ার মতো তৈরি করতে হবে। যেমন আমি অসহায়ের মতো ছিলাম, একটা ইউনিয়ন ফুল কেটে নিয়েছে, সারাদিন আপনি দেখেছেন আমাকে কোপানোর জন্য সেখানে অস্ত্র নিয়ে আসা হয়েছে, নিরুপায় সবাই। এই যে আপনি বলেন যে ভোট সুষ্ঠু করবে কে, এখনো বাংলাদেশের সংস্কৃতি থেকে ভোট সুষ্ঠু আর মানে হওয়ার কোনো পরিবেশ এখনো তৈরি। কিন্তু আমরা তো দেখেছি বাংলাদেশের ইতিহাসে হয়তো এই নির্বাচনই সবচেয়ে বেশি সুষ্ঠু হয়েছে। মানে ওই যে পূর্বের গুলো আপনি অভ্যস্ত ছিলেন চুরির, 100%-এর 90%, 99% চুরি। আওয়ামী লীগের 3টে নির্বাচন তো 100-তে 100 চুরি হয়েছে। তো যখন কেউ 100 চুরি দেখে, তারপরে যখন দেখে যে 40% চুরি, 50% চুরি, তার কাছে এটা নর্মাল মনে হবে। আর এটা বাংলাদেশে হয়ে গিয়েছে, তাই আপনার কাছে নর্মাল। কিন্তু একজন যোগ্য ক্যান্ডিডেট যখন 50% চুরির কারণে হতে পারে না, এটা তো তার উপরে জুলুম করছেন আপনি। 5% জুলুম, মানে চুরির কারণেও যদি কেউ ঠগে, সেটাও তো আপনি জুলুম করছেন। তাহলে বাংলাদেশে এখনো আমার কাছে মনে হচ্ছে 50% বেটার হয় নাই, এখনো 50% চুরি হয়। যেমন আমাদের ওই সব জায়গায় জামাত ইসলাম বা যে কোনো রাজনৈতিক দলের যদি সে শক্ত প্রার্থী থাকে, তার ভোটটা যেন জনগণ দিতে পারে, এইটার একটা সঠিক নেতৃত্ব সেখানে থাকতে হবে। না হয় কিন্তু জনগণ সেখান থেকে মানে জনগণ তো ভোট দেয়, দিতে আসে, এসে দেখে তার ভোটটা থাকে না। এই যে থাকে না, এইটা কে এটাকে মানে প্রোটেক্ট করবে? একটা হচ্ছে প্রশাসনকে করতে হবে। প্রশাসন যেহেতু ব্যর্থ, যতদিন ব্যর্থ ততদিন আপনাকেই এটার জন্য সার্কেল তৈরি করে আপনার ভোটারগুলোকে সুষ্ঠু ধারায় নিয়ে গিয়ে প্রতিষ্ঠিত করতে হবে। এটা আমার কাছে মনে হচ্ছে এই নির্বাচনের সবচেয়ে বড় শিক্ষা, যেটা আমার জায়গাগুলোতে আমার সন্ত্রাস বাহিনী ছিল না, ক্যাডার বাহিনী, যদিও আমি বিশ্বাস করি না জনগণের বিপ্লবটাই সঠিক, কিন্তু ওই যারা বিপ্লব করতে আসছে তাদের ভোটগুলো রক্ষা করার জন্য আপনার এই বাংলাদেশি সংস্কৃতির জায়গায় আরো স্ট্রং ভূমিকা পালন করতে হবে। কখনো কি এমন মনে হয়েছে কিনা যে বিএনপি ছেড়ে জামাতের রাজনীতিতে এসে জামাতের নামে আপনি নির্বাচন করলেন, হয়তো বিএনপির সাথে করলে আপনি এখন সংসদে থাকতেন? মানুষ তো অনেক কিছুই হয়। কখনো মনে হয় ডাক্তার জাহেদ সাহেবের মতো লোক, মানে যে জীবনে বিএনপির পক্ষে 10টা ভিডিও করে নাই, টকশো করে নাই, তিনি এখন মিনিস্টার লেভেলে বসে আছেন না উপদেষ্টা হিসেবে। এবং আমাকে তো আমার যারা কাছের মানুষ ছিলেন, ইভেন তারেক রহমান সাহেবের খুব কাছের যে লোক, এরা অনেকবার, একেবারে সত্য কথাটা যদি বলে দেই, আমাকে একবার একেবারেই সিগন্যাল দেওয়া হলো যে আপনি সবই পাবেন, শুধু জামাত নিয়ে এত বেশি কথা বলিয়েন না। খুব কাছের মানুষরা বললেন। একবার বললেন যখন ব্যারিস্টার শাহজাহান ওমর সাহেব দল ত্যাগ করলেন, তখন একেবারে ঘনিষ্ঠ এক লোক বললেন, ভাই আপনার রাস্তা খোলা হয়ে গিয়েছে,
বিএনপির নমিনেশন আপনিই এখন পাওয়ার জন্য সর্বোচ্চ উপযোগী ব্যক্তি। আপনি শুধু একটা কাজ করবেন, এখন থেকে আর জামাতের পক্ষে টক্ষে যা বলতেন আগে এগুলো বন্ধ করে দেন, মানে এক বাক্যে জামাত করবেন না। এবং 5ই আগস্টের পরবর্তী সময়ে যখন পিআর ইস্যু, সংস্কার ইস্যু, বিভিন্ন ইস্যুতে কথা বলতাম, আমাকে একটা গ্রুপ বলেছেন আপনি শুধু 31 দফা নিয়েই থাকেন, ওইটার মধ্যে কথা বলেন, এর বাইরে যেয়েন না। তা আমার কাছে এই একটা জায়গায় আমি জানি যে এই সব ক্যারেক্টারের মানুষরা একটু সফল হতে কষ্ট হয়, কারণ হয় আমি আসলেই ওটা করা উচিত ছিল যদি ওই সেন্স থেকে বলি, তাইলে আপনি অনেক বড় কিছু আমি হয়তো এখন সকল সভা সমাবেশে তারেক রহমানের সাথে থাকতে পারতাম, মিছিল মিটিং করতে পারতাম, মিনিস্টার হতে পারতাম, এমপি নমিনেশন দিলেও পাইতেন, না পাইলেও আপনি বড় লেভেলে থাকতেন। যেটা হয়েছে যখন তারা দেখেছে যে আমি তো করি বিএনপি, কথা বলছি পিআর এর পক্ষে, কারণ আমার কাছে মনে হয়েছে পিআর বড় একটা ইস্যু। রাষ্ট্রের বিএনপি একটা দল, সে একটা ভুল সিদ্ধান্ত নিতে পারে, কিন্তু পিআর এস্টাবলিশড হচ্ছে সে বিএনপিরও একদিন উপকার হবে। পিআর এর জন্য কথা বলেছি, ভোট সংস্কার নিয়ে কথা বলেছি, জামাতের ফাঁসি যাদেরকে দিয়েছে, এটা আওয়ামী লীগের আমলে যেহেতু বলছি এটা অন্যায়, তো বিএনপির আমলে এসে বলবো কেমনে যে এটা নেয়, আমি ওইটা আবার রিএস্টাবলিশ করার জন্য কথা বলেছি। এই কথা বলা ইস্যুগুলোই তাদের কাছে আর তখন ভালো লাগে নাই, যখন লাগে নাই তখন আমার কাছেও ভালো লাগে নাই, আর না লাগার কারণেই এই দূরত্বটা তৈরি হয়ে এখান থেকে আসতে হয়েছে। এখন শোনেন, মানুষ তো আর সবকিছু একসাথে পাবে না, কেউ সম্মান পাবে। আপনি দেখেন আমি মিনিস্টার হইলে হয়তো 2 লাখ 5 লাখ টাকা ইনকাম মান্থলি বাড়তো, মানে অন্যায়ভাবে না করে ন্যায়সঙ্গতভাবে করলে কয় টাকাই বা হইতো। তো রাস্তাঘাটের সালাম হয়তো একটু মিনিস্টার সাহেব বলতেন, কিন্তু আল্লাহর মেহেরবানি আমি বাংলাদেশের 64 জেলায় যেখানে যাই, চায়ের টঙে বসলেও 10 জন মানুষ থাকলে 9 জন 7 জন আমাকে চিনে, যে রেসপেক্ট করে। ভাই আপনি ইভেন মানে যে দল ছেড়েছি ওই দলের মানুষরাই চা খাওয়ায়, ভাই শোনেন দল তো করি কিন্তু আপনাকে ভালোবাসি, আপনি কথাগুলো বলেন শুনি, আপনি এখনো সত্যের পক্ষেই আছেন। দেখেন দালাল হয়ে কতদিন থাকবো, আমি তো আজকে হোক কালকে হোক মারা যেতে হবে। আমি এখন পর্যন্ত বিশ্বাস করি আল্লাহ যেন আমাকে সত্যের মধ্যে রাখেন, ভালোর মধ্যে রাখেন। হ্যাঁ, রাজনৈতিক কৌশল হেকমত এটা অবশ্যই দরকার রাষ্ট্রের কল্যাণে, এবং ওই সেন্স থেকেই বিএনপি করতাম, যে বিএনপিটা সব চোরচাপটাই করবে, তার চেয়ে আমি একটু করি, ভালো মানুষ থাকি, আমিও কিছু দিনের খেদমত করি, ওইটাই আমার মাথায় ছিল। তো সেটা হয়তো আল্লাহ মনে করেন নাই যে এখানে এখন থাকা জরুরি, ভিন্ন জায়গায় এসেছি। ভবিষ্যৎ কখন কোন অবস্থায় আল্লাহ যেটা ভালো মনে করবেন সেখানেই আল্লাহর রহমত নিয়ে থাকার চেষ্টা করবো, এটাই। আমরা একটু র্যাপিড ফায়ার খেলতে চাই। এক বাক্যে যদি একটু বলবেন প্রশ্নগুলো জুলাই নিয়ে। জুলাইকে আমি বলবো যে জুলাই বিপ্লব, এটা কোনো জুলাই গণ অভ্যুত্থান নয়, এই বিপ্লবটাকে আমরা ধারণ করতে পারিনি, তবে এটা জুলাই বিপ্লব। একজন রাজনীতিবিদের সবচেয়ে বড় গুণ কি থাকা উচিত? একজন রাজনীতিবিদের সবচেয়ে বড় গুণ থাকা উচিত, আপনাকে মাটির মানুষ হতে হবে, মানুষের সাথে থাকতে হবে, মানুষের জন্য রাজনীতি করতে হবে। জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত কি ছিল? জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত ছিল বিএনপি থেকে জামাত ইসলামে সুইচ করা। তরুণদের জন্য একটি পরামর্শ। তরুণদের জন্য পরামর্শ থাকবে, আপনি যাই করবেন শিক্ষার পাশাপাশি নেতৃত্বের জন্য এবং সৎ নেতৃত্বের জন্য, এবং সৎ সেটা আপনার দলের বিরুদ্ধে গেলেও সেটা বলার চেষ্টা করা, এন্ড অফ দ্য লাইফে আপনি এটার জন্য ভালো ফলাফল পাবেন। আগামী 5 বছর পর ডক্টর ফয়জুল হককে কোথায় দেখতে চান? আগামী 5 বছর পরে ডক্টর ফয়জুল হককে একজন দেশপ্রেমিক নেতৃত্বে দেখতে চাই, এবং সেক্ষেত্রে আমি মনে করি যে বাংলাদেশের রাজনীতিতে 5 বছরের মধ্যে বাংলাদেশ জামাত ইসলাম রাষ্ট্র ক্ষমতায় আসবে, এবং রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ জায়গায় জামাত ইসলাম তার কল্যাণে, দেশের কল্যাণে প্রয়োজন বোধ করলে সেখানে ঢুকাবে, এটাই আমার বিশ্বাস। শহীদ শরীফ ওসমান হাদি। ওসমান হাদি একটি বিপ্লব, ওসমান হাদি একটি চেতনা, ওসমান হাদি একটি আজাদির ডাক। তার অনেকগুলো ভালো দিক রয়েছে, যে দিকগুলো আমাদের যুব সমাজের চর্চা করা উচিত, এবং সেই চর্চার মধ্য দিয়েই আমাদের রাষ্ট্রের মধ্যে বেঁচে থাকা উচিত। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসেছি, যাওয়ার আগে আপনার কাছে কিছু বিষয় জানতে চাই। আপনার দল যদি ক্ষমতায় আসে, তাহলে ক্ষমতায় আসার প্রথম 100 দিনে কোন 3টি কাজ সবার প্রথমে করবে? প্রথম কাজটাই হবে ন্যায় ও ইনসাফের ভিত্তিতে রাষ্ট্র গঠন। আমি মনে করি আমির জামাত ডাক্তার শফিকুর রহমানের কমিটমেন্ট, সেটা হচ্ছে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র ক্ষমতা, যেখানে সকল মানুষ যার যার ধর্ম বিশ্বাস থেকে তার মতো স্বাধীন থাকবে, সুন্দরভাবে থাকবে। সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজ, নৈরাজ্য এগুলো বন্ধ হবে, মানুষের মধ্যে একটা শান্তি বিরাজ করবে, ক্ষমতার ভারসাম্য তৈরি হবে, যেখানে সকল দলমত সবাই মিলে একটি সুন্দর জায়গায় বসবাস করতে পারবে। এই 3টি কাজ যদি তারা করতে পারে, তাহলে বাংলাদেশের সুপার হিরো দল হিসেবে জামাত ইসলাম জনগণের কাছে। নতুন প্রজন্মের কাছে আপনার কি বার্তা থাকবে? নতুন প্রজন্মের কাছে বার্তা থাকবে, আসুন আমরা পূর্বের বস্তাপচা রাজনীতি থেকে মুক্ত হয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য, হিংসা বিদ্বেষ মুক্ত একটি সুন্দর আদর্শ বাংলাদেশ গঠনের জন্য ইউনিটি কনসেপ্ট নিয়ে আমরা এগিয়ে যাই, যেটার মধ্যে মতের ভিন্নতা থাকবে, ধর্মের ভিন্নতা থাকবে, আদর্শের ভিন্নতা থাকবে, কিন্তু আমরা সবাই
নেশনের ক্ষেত্রে বাংলাদেশি এই জায়গাটায় এবং আমাদের ধর্মীয় মূল্যবোধ যার যার জায়গায় সেটাকে আমার সমুন্নত রাখতে আমরা ইউনাইটেড থাকব। এই কমিটমেন্টের ভিত্তিতে যুব সমাজকে এগিয়ে আসলে এই দেশটাকে কেউ কখনো শেষ করে দিতে পারবে না, বিক্রি করে ফেলতে পারবে না, এবং এই জাতির প্রত্যাশা থাকবে যে আমরা সেই যুব সমাজ যাতে আগামী দিনে নতুনভাবে এগিয়ে যাই। সবশেষ আপনার নিজ নির্বাচনী আসন ঝালকাঠি 1 আসনের মানুষের জন্য কি বলতে চান? ঝালকাঠি 1 আসনের মানুষের জন্য আমার পক্ষ থেকে গভীর আন্তরিক ভালোবাসা প্রকাশ করছি। আমাকে যারা ভোট দিয়েছেন কিংবা দিতে পারেন নাই, সবাই আমার এলাকার ভোটার, সম্মানিত ভোটার, নারী পুরুষ, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান, আমি সকলের ভাই, আপনাদের প্রিয় ভাই ডক্টর ফয়জুল বলছি। আপনাদের সাথেই থাকবো, আপনাদের কাছেই থাকবো, আমার মৃত্যুর পরে আপনাদের কাছেই যেন আমার লাশটা থাকে, এবং যতদিন জীবিত আছি ঝালকাঠি 1 আসন নয়, শুধু দেশবাসীর সকলের কল্যাণেই কাজ করব। ঝালকাঠি 1 আসনের যারা ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছিলেন, স্যাড হয়েছেন যে কোনো কারণে আমরা সেটা রক্ষা করতে পারিনি, আপনাদের জন্য প্রত্যাশা থাকবে আরও বেশি শক্তিশালী হন। আগামী নির্বাচন কিংবা সামনের যে কোনো ভালো ফলাফলের সময় আমরা একত্রে আনন্দিত হব এবং সবাই মিলে আমাদের এই অঞ্চলটাকে রক্ষা করব। সর্বশেষ, এই অঞ্চলের যে যে দল করুক, কেউ কাউকে মামলাবাজি, হামলাবাজি, চাঁদাবাজি, নৈরাজ্য এটা করবেন না। আমার অঞ্চলের সকল ধর্মপেশার মানুষরা যাতে শান্তিতে থাকে, ঐক্যবদ্ধ থাকে, সব দলের মানুষরা একসাথে থাকে, সেই প্রত্যাশাই আমি সবসময় করছি। ক্ষমতায় আসলেও সেটা করব, না থাকলেও সেটা করব, অন্তত কারো ক্ষতি আমি করব না। ডক্টর ফয়জুল হক, আপনাকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য এবং আমাদের দর্শকদের সাথে আপনার খোলামেলা আলোচনা। আপনাকে অসংখ্য ধন্যবাদ, প্রজন্ম 24কে ধন্যবাদ, এবং আপনাদের এই চ্যানেলের সাথে সংশ্লিষ্ট সকল যারা শুভানুধ্যায়ী শুভাকাঙ্ক্ষী রয়েছেন, কার্যকরী পরিষদের লোকজন রয়েছেন, আমি সবার প্রতি শুভকামনা জানাই। আমারও ভালো লাগছে জুলাইয়ের প্রথম ইন্টারভিউটা প্রজন্ম 24কে দিতে পেরেছি, এবং সেজন্য আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের সবাইকে শুভেচ্ছা, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, এটাই ছিল আমাদের আজকের লাল জুলাইয়ের গল্প। আবারও দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।